আজকে আমরা দুইটা তিনটা টপিক করব, লেট হয়ে যাচ্ছে অলরেডি। লেসন আজকে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথম টপিকটা পড়বো আমরা ম্যানেজ প্রজেক্ট ইস্যুস। সো এইটা নিয়ে আসলে পিএম পক্ষে খুব একটা ছিল না, জাস্ট সামান্য কিছু বলা ছিল। সো এটা কিন্তু একটা টপিক মানে কি 3-4টা প্রশ্ন কিন্তু এই টপিক থেকে আসবে। প্রজেক্ট ইস্যুস কিভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? সো খুবই ছোট টপিক, মানে প্রবলেম বলি না। হ্যাঁ, মানে আমরা যেটা ট্রেডিশনাল প্রজেক্টে ইস্যুস বলি, এজাইলে হয়তো ওটাকে ইম্পিডিমেন্ট, তারপর অবস্টাকলস এসব বলে আর কি। সেটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেটা আমরা দেখবো। সেটা তো নেক্সট ইস্যু বলতে তো ভাইয়া কি টাস্ক বোঝাচ্ছে? না না, এনি ইস্যুস মানে এনি প্রবলেম, কোনো সমস্যা, কোনো আমরা তো ইস্যু বলতে টাস্ককে বুঝি আর কি সফটওয়্যারে। জিরাতে যখন আমরা বলি ইস্যু ক্রিয়েট, তার মানে একটা টাস্ক ক্রিয়েশন আর কি। হ্যাঁ, তার মানে এখানে সেম আছে। তার মানে হচ্ছে যে কোনো যদি ইস্যু হয় তাহলে ওটা সলভ করতে হবে, কোনো একটা টাস্ক করি আর কি, কোনো এক বা একাধিক কাজ করি সলভ করতে হবে কোনো যদি ইস্যু রেজ করে। সেটা স্কোপ রিলেটেড হতে পারে, টাইম রিলেটেড হতে পারে, প্রকিউরমেন্ট রিলেটেড হতে পারে, এনিথিং। সো আমরা দেখি ডেফিনেশন আছে এবং একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে ইস্যু এবং রিস্কের মধ্যে পার্থক্য কি। তো সেটা নিয়ে কিন্তু পরীক্ষা অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে, ওটা নিয়ে একটা স্লাইডও আছে। তা আমরা দেখি। সো রিকগনাইজ হোয়েন এ রিস্ক বিকামস অ্যান ইস্যু। এই যে প্রথম দেখেন এনাবলসটা কি, রিকগনাইজ হোয়েন এ রিস্ক বিকামস অ্যান ইস্যু। তার মানে রিস্ক এবং ইস্যুর সাথে একটা সম্পর্ক আছে, তাই না? তার মানে রিস্কের ডেফিনিশন কি ছিল, যে কোন একটা ইভেন্ট যেটা ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, তাই না? আর ইস্যু মানে হচ্ছে কোন রিস্ক যদি ঘটে যায়, মানে অলরেডি হ্যাপেন, প্রেজেন্ট, মানে এখন ঘটে গেছে বা ঘটছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইস্যু। আরো অনেক ইস্যু থাকতে পারে, রিস্কের সাথে ইস্যু সম্পর্ক হচ্ছে এইটা, রিস্ক যদি ঘটে যায় তাহলে সেটা এখন ইস্যু। আচ্ছা, অ্যাটাক দ্য ইস্যু উইথ দ্য অপটিমাল অ্যাকশন টু অ্যাচিভ প্রজেক্ট সাকসেস। যখনই কোনো ইস্যু হবে ওটা আমাদেরকে সলভ করতে হবে। তা আমরা দেখবো এখানে কয়েকটি জিনিস আমরা করবো। একটা হচ্ছে ইস্যুর এই হলেই আমরা কিভাবে সেটা কোন ডকুমেন্টে রাখবো এবং কিভাবে ইস্যুটাকে আমরা ম্যানেজ করবো। এখানে ওইটাকে, ওই ডকুমেন্টটাকে বলা হয় ইস্যু লগ। এবং ইস্যু লগ ডকুমেন্টে কয়েকটা মানে কলাম থাকতেই হবে, কয়েকটা ফিল্ড থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মানে ইস্যুটা কি, তারপর ইস্যুটা ডিউ ডেট কবে, ডিউ ডেট মানে কবে এটা সলভ করবো আমরা, অ্যাসাইন ডিউ ডেট, এবং কে সলভ করবে এটা, ওনার অফ দ্য ইস্যু। এই দুই তিনটা মানে আইটেম বা ফিল্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইস্যুর সাথে। কোলাবরেট উইথ রেলিভেন্ট স্টেকহোল্ডারস অন দ্য অ্যাপ্রোচ টু রিজলভ দ্য ইস্যুস। যাকে আমাকে ইনভলভ করতে হবে ইস্যুটা রিজলভ করার জন্য, তার সাথে ইনভলভ করতে হবে, করে ইস্যুটাকে সলভ করতে হবে। সো ইস্যু ডেফিনেশনটা আমরা একটু দেখি। এই যে কারেন্ট কন্ডিশনটা আমি একটু কারেন্টটাকে ব্ল্যাক করে দিছি। A current condition or situation that may have an impact on the project objective. দেখছেন রিস্কের ডেফিনিশনটা ছিল, সে ছিল না কারেন্ট, ছিল না কিন্তু ফিউচার কন্ডিশন অর ফিউচার ইভেন্ট দ্যাট মে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য প্রজেক্ট অবজেক্টিভ। রিস্কের ডেফিনিশনটা কিন্তু ছিল ফিউচার, আর এটা হচ্ছে কারেন্ট। এটা কিন্তু মেইন পার্থক্য ইস্যু এবং রিস্কের সাথে। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ অ্যান অ্যাকশন আইটেম, এই যে যেটা নজরুল বলতেছিল, অ্যাকশন আইটেম, কাজ, দ্যাট দ্য প্রজেক্ট টিম মাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, সলভ করার জন্য যা অ্যাড্রেস করতে হবে, এটা মাস্ট, এমন একটা ইস্যু রেজ করছে। আচ্ছা, কোন কোন জায়গা থেকে ইস্যু আসতে পারে? স্কোপ রিলেটেড ইস্যু হতে পারে, স্কোপের চেঞ্জ, শিডিউলের চেঞ্জ বা শিডিউলের প্রবলেম, কস্ট কন্ট্রোল, প্রজেক্ট ভেরিয়েন্স অ্যানালাইসিস। আমরা যে প্রজেক্টের ভেরিয়েন্স অ্যানালাইসিস করব বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন ভাবে, সেই অ্যানালাইসিস থেকেও আমরা ইস্যু পেতে পারি এবং সেটা সলভ করতে হবে। কোয়ালিটি ইস্যুস রেজ করবে, রিস্ক ইস্যুস, হ্যাঁ, যেটা ঘটে যাবে সেটা হচ্ছে রিস্ক ইস্যু হয়ে যাবে। প্রকিউরমেন্ট ইস্যুস, কমিউনিকেশন ইস্যুস, মানে এনি ইস্যুস যেটা আমাদের প্রজেক্ট অবজেক্টিভে বাধা ক্রিয়েট করবে, কোনো ইম্প্যাক্ট ফেলবে, পজিটিভলি অথবা নেগেটিভলি, সেটাকে আমরা বলতেছি ইস্যু। কিন্তু কারেন্ট কন্ডিশন, ঠিক আছে, যেটা ঘটে গেছে বা ঘটছে এরকম, ফিউচার না, ফিউচার হলে সে রিস্ক। এই যে এই স্লাইডটা থেকে পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন পাবেন, ঠিক আছে? হার্ড কপি থাকলে লিখে রাখেন যে একটা প্রশ্ন পাবেন এখান থেকে। রিস্ক এবং ইস্যুর মধ্যে পার্থক্য কি? রিস্ক হচ্ছে ফোকাস অন দ্য ফিউচার,
আর ইস্যু কি? ফোকাস অন দ্য প্রেজেন্ট। ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, আর ইস্যু কি? অলওয়েজ নেগেটিভ। তাহলে আমি যে নেগেটিভ পজিটিভ বলছি ওটা হবে না, ইস্যু হচ্ছে নেগেটিভ আসলে। আর রিস্ক পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আর ইস্যু ইজ অলওয়েজ নেগেটিভ। আর ইস্যু আমরা কোথায় রাখি মনে আছে না? কোন ডকুমেন্টে রাখি ইস্যু? রিস্ক রেজিস্টারে, তাই না? আর সরি, রিস্ক রাখবো আমরা রিস্ক রেজিস্টারে। আর ইস্যু কোথায় রাখবো? ইস্যু লগে। ইস্যু লগে। আচ্ছা, এখন যদি আমাদের পজিটিভ যে রিস্ক গুলি আছে সেটা যদি ঘটে যায় তখন সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, সেটাই তো। এই জন্য আমি এটা নিয়ে একটু কনফিউজ, এই সেন্টেন্সটা নিয়ে, যে আসলে সবসময় কি নেগেটিভ? অনেক ইস্যু তো পজিটিভ হতে পারে, তাই না? যেমন এই যে এখন প্রশ্ন করা হলো না, প্রবলেমেটিক অ্যাকশনই আসলে ইস্যু। হ্যাঁ, মুসা কি বললা? যেই যে অ্যাকশনটাতে প্রবলেম পাওয়া যাচ্ছে সেটাই ইস্যু ভাইয়া, প্রবলেমেটিক অ্যাকশন। সো এটা অলওয়েজ নেগেটিভ। হ্যাঁ, আমরা মানে এমনি সাধারণত তাই বুঝি, তাই না? ইস্যু মানে কি? এখানে একটা ইস্যু হচ্ছে মানে কিন্তু আমরা বুঝতেছি there is something wrong, তাই না? আমরা কিন্তু কোনো পজিটিভলি নেই না আসলে। সামথিং রং, রাইট। হ্যাঁ, সামথিং রং। ওখানে একটা ইস্যু হয়েছে, রাস্তায় যাচ্ছি আমরা, কোনো একটা ইস্যু হয়েছে, এই জন্য জ্যামটা বেড়ে গেছে। সো অলওয়েজ নেগেটিভ চিন্তা করা হয়। কিন্তু আবার যে প্রশ্ন করতেছে যে যেটা পজিটিভ রিস্ক যদি ঘটে যায়, তাহলে যদি ইস্যু হয়ে যায়, তাহলে পজিটিভ রিস্কটাকে আমরা কি বলবো? সেটা একটা কোশ্চেন মার্কস থাকতেছে আর কি। হ্যাঁ, দেখি আমি নতুন স্লাইডে কি করছে, বা এটা একটা প্রশ্ন পিএমআইকেও দেওয়া যায় আর কি, যেটা কি বলে এটা নিয়ে। আচ্ছা, ইজ ডকুমেন্ট রিস্ক স্টাডি, আর এটা হচ্ছে ইস্যু লগে। আর রেসপন্স আমরা কিভাবে করি রিস্কের? রিস্ক রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করছি, তাই না? আমরা রিস্ক রেসপন্স স্ট্র্যাটেজি, এবং আমরা মনে আছে যে আমরা 5টা স্ট্র্যাটেজি নিছিলাম, অ্যাভয়েড করা, অ্যাকসেপ্ট করা, এই ধরনের। আর আমরা যখন ইস্যু সলভ করি সেটাকে বলা হয় ওয়ার্ক অ্যারাউন্ড। প্রবলেমটা হচ্ছে এটা আমরা ওয়ার্ক অ্যারাউন্ড করে সলভ করবো। রেসপন্সটাকে বলা হয় ওয়ার্ক অ্যারাউন্ড। সো এখান থেকে কিন্তু এই 4টা সেন্টেন্স, যে 8টা সেন্টেন্স আছে, সবগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার জন্য উপযোগী আর কি। হ্যাঁ, আচ্ছা, ইস্যু লগটা কিরকম হবে? ইস্যু লগটা একটা ডকুমেন্ট, তাই না? এবং এটা কি ডকুমেন্ট? কেউ কি বলতে পারবে এটা কি প্রজেক্ট ডকুমেন্ট নাকি প্ল্যানিং ডকুমেন্ট? 4 ধরনের ডকুমেন্ট আছে না পিএম বকে, মানে আমাদের সমস্ত আলোচনায়। বিজনেস ডকুমেন্ট, প্রকিউরমেন্ট ডকুমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট। যেহেতু কোনো প্ল্যান না, এটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট, যেটা থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা ইউজ করি। এবং এটা কেন আমরা করতেছি? রেকর্ড করার জন্য এবং ট্র্যাক করার জন্য, মনিটর করার জন্য, যে আমরা ইস্যুটা সলভ করতে পারছি কিনা। এবং এখানে তেমন প্রতিটা, আমরা সবাই আসলে ইস্যু লগ মেনটেন করি যারা এই প্রজেক্টে ইনভলভ আছি। ইস্যুর একটা আইডি থাকে, ডেসক্রিপশন থাকে, কবে ইস্যুটা রেইজ হয়েছে, ডিউ ডেট, কবের মধ্যে আমরা এটা সলভ করতে যাচ্ছি, প্রায়োরিটি কিরকম, ওনার খুবই ইম্পর্টেন্ট, কে এটা সলভ করবে, ওনারশিপটা, এবং রেসপন্স কি করতে নিছি আমরা, টু বি ডিসাইডেড, স্ট্যাটাস এখন ওপেন আছে, এবং যখন শেষ হয়ে যায় তখন আমরা এটা ক্লোজ করি, এবং ফাইনালি একটা কমেন্ট থাকে। সো সিম্পল একটা টেমপ্লেট, আমার মনে হয় এটা আমরা নিজেরাও এই টাইপের টেমপ্লেট ইউজ করি। আর যদি ইউজ করে না থাকি, একটা মনে রাখতে হবে, যদি আমরা এখন থেকে ইস্যু ম্যানেজমেন্ট শুরু করি এবং আগে কোনো টেমপ্লেট ইউজ করি নাই, তাহলে আমরা এই টেমপ্লেটটা ক্রিয়েট করে ইউজ করতে পারি। আমার এটা খুবই ভালো একটা ছোট টেমপ্লেট যেটা আমরা ইউজ করতে পারি। আর সফটওয়্যারে ইস্যু লক মেনটেন করার জন্য প্রায় মানে সব সফটওয়্যারেই আসলে ফ্যাসিলিটি আছে, এবং তারাও এইভাবেই আসলে মেনটেন করে। প্রিমাভেরা বলেন, মাইক্রোসফট বলেন, বা অন্য সফটওয়্যারের ইয়াগুলোতে এই ধরনের ফিচার আছে। ওনারটা হচ্ছে যে সলভ করবে সে, যে সলভ করবে সে, এটা বলা এখন মুশকিল, কিন্তু আরেকটা কলাম হলে বেটার হতো, যেটা ওনার বলছে, তার মানে অ্যাকাউন্টেবল আর কি সে। মানে নরমালি আমরা যখন কোনো ট্রাভেল টিকিট রেস করি, আমরা যে ট্রাভেল টিকিট যে ওনার, যে এটা রেস করে তাকে নরমালি আমরা ওনার বলি। এখন সলভ অনেকে মিলেও করতে পারে অথবা একজনও করতে পারে। আচ্ছা, দেখি আমার ডেফিনেটটা ওই পার্সপেক্টিভে দেখি যে কি আছে আসলে। আমি দেখি এখানে বলা আছে ভাই, দেখি। আচ্ছা, তাহলে ইস্যু আমরা কিভাবে রিজলভ করবো? ইস্যুটা প্রথমে লক করলাম আমরা, এখন আমরা ইস্যু লস রিজলভ করবো, তাই না? এই যে স্টেপস গুলো দেখেন, as issue arise promptly add them to the issue log. Each issue should have an owner. আচ্ছা, ওনার কে দেখি, এখানে আমরা যে ডেফিনিশনটা একটু দেখি, who is responsible for tracking the progress of the work around and reporting back to the project manager.
তাহলে এখানে কি বলা যাচ্ছে, সে সলভ করবে সে এরকম track বলা যাচ্ছে করে। না কিন্তু, মানে সে মানে অ্যাকাউন্টেবল বলা যাচ্ছে, তাই না? সলভ অন্য কেউ হয়তো করতে পারে, কিন্তু সে হচ্ছে এটা ওনার, তাই না? মানে অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল। ট্র্যাকিং দ্য প্রোগ্রেস, দ্য ওয়ার্কআউট এন্ড রিপোর্টিং ব্যাক টু দ্য প্রজেক্ট ম্যানেজার। দ্যাট মিনস সে আসলে অ্যাকাউন্টেবল। এখন সে কাকে দ্বারা করায় বা প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করতে পারে বা বিভিন্ন টিমের হতে পারে, এটা তারা করবে, কিন্তু সে আসলে এনশিওর করবে যে হ্যাঁ রিস্কটা সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো সে করবে এটা না, আসলে আসলে সে অ্যাকাউন্টেবল। আচ্ছা, আরেকটা জিনিস, ডিউ ডেট শুড বি রিয়েলিস্টিক, এটা তো সবসময় মনে রাখতে হবে। এন্ড ইস্যু শুড বি এ রেগুলার টপিক অফ এভরি স্ট্যাটাস মিটিং, ঠিক আছে না? সব স্ট্যাটাস মিটিং এ ইস্যু থাকবে, এবং আমরা আসলে যারা স্ট্যাটাস রিপোর্ট দেই প্রজেক্টের বা অপারেশনস যাই বলি না কারো, সব রিপোর্টে কিন্তু আমরা স্ট্যাটাস ইস্যুর একটা রিপোর্ট থাকে, তাই না? যে কি কি ইস্যু রেজ করছে এবং মেজর ইস্যুগুলো আমরা আসলে রিপোর্ট করি। তো সেটা অলওয়েজ প্রতিটা মিটিং এ থাকতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ইস্যু সব মিটিং এ যাতে একটা এজেন্ডা থাকে। এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট, এসকেলেট করা, ঠিক আছে? যদি এটা মনে হয় যে এটা স্পন্সরের কাছে যাবে বা আপনার লিমিটেড বাইরে চলে গেছে, এটা ইমিডিয়েটলি উইদাউট এনি হেজিটেশন উই হ্যাভ টু এসকেলেট। This is very important for every organizations, and it is important for project and also for operations. আচ্ছা, গাইডলাইন্স একই কথা আবার আসছে এখানে, যে যদি অর্গানাইজেশনের যদি কোনো ইস্যু লক টেমপ্লেট থাকে তাহলে আমরা ইউজ করব সেটা। এই যে ইস্যু লক টেমপ্লেট বলতেছি আমরা, এইটা আসলে কিসের পার্ট? কিসের পার্ট মানে মনে আছে আমরা দুইটা জিনিস পড়ছিলাম, ওপিএ এবং ইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর ওপিএ অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। ওপি এর পার্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু ওপি এর পার্ট, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। অর্গানাইজেশনের আগে থেকে কোনো টেমপ্লেট আছে, তাহলে সেই টেমপ্লেট আমরা ইউজ করব। আচ্ছা, তারপর ট্রেনিং দিতে হবে, যদি মানে আপনার টিম মেম্বার যদি না জানে যে ইস্যু নিয়ে কিভাবে কাজ করতে হবে, তাহলে তাদেরকে ট্রেন আপ করতে হবে। এন্টার দ্য ইস্যু ইনটু দ্য ইস্যু লগ এন্ড অ্যাসাইন অ্যান ওনার এন্ড এ ডিউ ডেট। সো এই লাইনটা আমি একটু বোল্ড করে রাখছি, কারণ এই জিনিসটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোগ্রেস ট্র্যাক করা এন্ড প্রতিটা মিটিং এ যাতে এটা থাকে, এবং ওয়ার্ক অ্যারাউন্ড বা রেসপন্স ঠিক করা যায় কিভাবে আমরা এটা সলভ করব। অ্যাসেস দ্য ইমপ্যাক্ট অফ দ্য রেসপন্স, অ্যাপ্রুভ দ্য রেসপন্স, ক্লোজ দ্য ইস্যু, ঠিক আছে? তার মানে এই যে আমরা কিন্তু এই রেসপন্সের ব্যাপারে বারবার একটা কথা বলি, যে আসলে রেসপন্সটা আমাদেরকে সবাই মিলে বের করতে হবে যেটা কি রেসপন্স হবে, এবং একটা প্ল্যান দিয়ে নাও হতে পারে, প্ল্যান এ বি সি রাখতে হবে, এবং তখন প্রজেক্ট ম্যানেজার এটা অ্যাপ্রুভ করবে এটাকে। যদি প্রজেক্ট ম্যানেজার লেভেলের ইস্যু হয়, প্রজেক্ট ম্যানেজার অ্যাপ্রুভ করবে, এবং সেভাবে সলভ হয়ে গেলে আমরা এটা ক্লোজ করব। তাহলে এখানে কিন্তু কিছু স্টেপস পাওয়া গেল, তাই না? স্টেপস গুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইস্যু লগে লক করা, তারপরে লক করার সময় খেয়াল রাখতে হবে কি করা, যে অবশ্যই ডিউ ডেট যে থাকে এবং ওনার থাকে, এবং তারপরে কি হচ্ছে রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করা, এবং সেটা অ্যাসেস করা যে কোনটা আসলে বেস্ট হবে। করার পরে যে অ্যাপ্রুভাল বডি আছে, যদি এটা প্রজেক্ট ম্যানেজার লেভেলে হয় তাহলে প্রজেক্ট ম্যানেজারটাকে অ্যাপ্রুভ করবে, করলে এটা সলভ হয়ে যাবে, তখন এটাকে ক্লোজ করা হবে, লাস্ট স্ট্যাটাসটা আপডেট করতে হবে ওই কলাম ইয়ার মধ্যে ইস্যু লগে। সো এটা হচ্ছে আমাদের এই টপিকটা ছিল। চলুন আমরা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম স্যার। শহীদুল ভাই একটু লেট হয়ে গেল, অফিস হ্যাঁ। আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, একদিন খাওয়াই দিলেই হবে। তারপর আবার ঢুকতে পারছিলাম না। হ্যাঁ, যে সব আজকে গোলমাল লাগছে আর কি। সো আমি নতুন আইডিয়ার পাসওয়ার্ড পরে দিয়ে দেবো এই ক্লাসের পরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেন এক্সারসাইজ দেখা যাচ্ছে না? আমি শেয়ার করিনি আসলে। না, এক্সারসাইজ দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে একটাই দেখি পয়েন্ট আছে, তো লেটস সি। ওকে, সো এটা হচ্ছে আমরা ম্যানেজিং প্রজেক্ট ইস্যুস। একটাই প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন এ রিস্ক এন্ড এন ইস্যু। এটা কিন্তু আমাদের একটা স্লাইডই আছে, ওই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর হোয়াট শুড অ্যান ইস্যু লাইক কন্টেইন, তার মানে ওই যে টেমপ্লেটটা ছিল ওইটার প্রতিটা কলাম কি কি কলাম থাকে, এটা কিন্তু একটু মনে রাখবেন, কারণ পরীক্ষায় আসতে পারে। যে টেমপ্লেট গুলা দেওয়া থাকবে স্টুডেন্ট ম্যানুয়াল বা পিএম বকে, সেই টেমপ্লেট গুলো থেকে নরমালি একটা প্রশ্ন আসে আর কি। আচ্ছা, এখানে আমাদের দুইটা চুজ করতে বলছে, হুইচ অফ দ্য ফলোইং আইটেমস আর ইস্যুস। এভাবে তো আর আসবে না, মানে হয়তো দিয়ে বলবে যে
এই কোনটা কোনটা ইস্যু লগের মতো থাকবে এই ধরনের? এটা যে মাল্টিপল রেসপন্স থাকতে পারে আর কি। হ্যাঁ, মাল্টিপল রেসপন্স প্রশ্ন তো আগে ছিল না, ফলে কিন্তু এখন আগে শুধু মানে ইয়াই প্রশ্ন আসতো, কি বলে, সিচুয়েশনাল। এখন মাল্টিপল রেসপন্সে কিন্তু দেখা যাবে সিচুয়েশনাল নাও এসে ডাইরেক্ট জানার উপর দিতে পারে আর কি, নলেজের উপরে, যে আমি জানি কিনা কি কি কন্টেন্ট থাকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন কোন কোন আইটেম আসলে, which of the following items are issues for the 234 West Adams project? দেখেন তো। তিন নাম্বার তো হবে না। আমাদের মনে রাখতে হবে কারেন্ট না, যেটা ঘটছে বা ঘটে গেছে বা ঘটবে, ঘটবে না, ঘটছে আর কি। তাহলে এটা কি কি হতে 2 পারে? নাম্বার কিনা ভাইয়া? দুইটা চুজ করতে বলছে। ও, তাহলে দুইটা। আমরা যদি বাদ দেওয়া শুরু করি তাহলে কি কি হয় দেখি। 3 নাম্বারটা বাদ। 3 নাম্বারটা বাদ, হ্যাঁ। পসিবল না, পসিবিলিটি এটা। নেক্সট উইক শিডিউল বিল্ডিং ইন্সপেকশন, 1 আর 4 হতে পারে। এটা হবে প্রথম দুটি হবে। লেটার ফ্রম দ্য ব্যাংক স্টেটিং দ্যাট দ্য মর্টগেজ A letter for the bank statement will of increase in mortgage 3 rate weeks. will এক নম্বর, increase in 3 weeks. এটা তো এক তো হবে একটা। 1 আর 2 হওয়ার কথা। এক আর দুই, and to spend this competitive Camping trip which is scheduled during the এক- time they একটাও are তো closed on the house. হ্যাঁ? এক নাম্বারটাও তো will increase in 3 weeks to future. না, বাট এটা অলরেডি মানে ডিফাইন্ড, Decided. হ্যাঁ, অলরেডি already ডিসাইডেড। সো এটা মানে একটা ইস্যু হয়ে গেছে অলরেডি। মানে ফিউচার মানে কি, ফিউচারে হবে বা নাও হবে এরকম যদি হয়, এটা তো অলরেডি এটা হয়ে গেছে, মানে এটা কনফার্ম। Okay. বুঝছি। ওই হবে বা হবে না এরকম যদি ফিউচার থাকে তাহলে ব্যাপার, এটা তো অলরেডি ডিক্লেয়ার যে 1 আর 2 আর কি, 1 এক আর আর 2 2 হবে তাহলে। লাস্টেরটা কি তাহলে? নেক্সট উইক শিডিউল বিল্ডিং ইন্সপেকশন। এটা যে কোনো ইস্যু হইতেও পারে, নাও হইতে পারে। নেক্সট উইক শিডিউল বিল্ডিং ইন্সপেকশন অলরেডি শিডিউল করা আছে নাকি? জি, কিন্তু এটা শিডিউল ইন্সপেকশন তো পাসও হইতে পারে, ইস্যু নাও হইতে পারে। নেক্সট উইক শিডিউলড, ব্যাংক শিডিউল তো এটা তো হবে তো নেক্সট উইকে। Camping trip. না, এটা নেক্সট উইকে হবে, বাট এটা তো ইস্যু নাও হইতে পারে। এটা মেবি একটা নরমাল ইন্সপেকশন হইলো, পাস হইলো, কোনো সমস্যা নাই, হ্যাঁ, পসিবিলিটি। তো দেখি আমরা আনসারটা আমার এখানে আছে। আমার তাহলে 1 আর 2 হওয়ার কথা, তাই না? জি, এক আর দুই মনে হয়। 1 আর 2 হবে। মামুন কি 1 আর 4 বলতেছেন? হ্যাঁ, 2 নাম্বারটা তো একদম শিওরই, কারণ সে ক্যাম্পিং ট্রিপ, কিন্তু ওইটা ওই সময় ক্লোজ থাকার কথা। এটা একটা বিশাল বড় ইস্যু। দেখি আমাদের আনসার কই, কোথায় আছে? Sorry. Doing the work আমাদের এটা। 1 আর 2 ভাই। হ্যাঁ, 1 আর 2। ঠিক আছে, 1 আর 2 আর কি। তাহলে আমরা কিন্তু সহজে এটা বাদ দিতে পারলাম, যেহেতু এটা ফিউচার ইভেন্ট হইতে পারে, না হইতে পারে, পসিবল। আর এইটা এখনো শিডিউল কিনে মানে ইস্যু কিনে এটা কিন্তু বলা যাচ্ছে না, তাই না? জি, হ্যাঁ, আর এই দুইটা কিন্তু অবশ্যই একটা ইস্যু ক্রিয়েট করবে, যেহেতু কস্ট বেড়ে যাচ্ছে আর ক্যাম্পিং এ থাকবে। যখন হ্যান্ড ওভার হবে তখনই তারা ক্যাম্পিং এ আছে। অলরাইট, সো দেখেন এই যে প্রশ্ন কিন্তু বেশ একটু ডিফিকাল্ট হলো, তাই না? ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে আমরা 4 নাম্বারটাকে কিভাবে এলিমিনেট করব, কোন লজিকে? মুসা বলো লজিকটা। 4 নাম্বারটা হয়েছিল নেক্সট উইকে একটা শিডিউল ইন্সপেকশন। তো এই ইন্সপেকশনটা খুব ইজিলি পাসও হয়ে যেতে পারে, আবার এই ইন্সপেকশনে কোনো কিছু প্রবলেম ফাইন্ড আউট করে এটা একটা ইস্যু ক্রিয়েটও হইতে পারে। সো এটা যে ইস্যু নাকি ইস্যু না, এটা এখন আমরা শিওর না, সো আমরা এর দিকে যাচ্ছি না। এটা একটা টাস্ক, অলরেডি ডিফাইন একটা টাস্ক আর কি। কিন্তু ওটা কোনো অবজেক্টিভে কোনো ইমপ্যাক্ট নাই আসলে, এবার আমরা বলতে পারছি না আসলে আছে কিনা অবজেক্টিভে কোনো ইমপ্যাক্ট। যদি ওখানে গিয়ে কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে হয়তো কোনো একটা ইমপ্যাক্ট হতে পারে। এটা আর কি পসিবল ইস্যু, পসিবল আর কি, প্রবলেমটা পসিবল, ইস্যুটা পসিবল হইতেও পারে, নাও হইতে পারে, এইটাই ছিল ব্যাপার। আর বাকি প্রথম দুইটা দেখেন অলরেডি মানে
ইস্যু Defined ক্রিয়েট আর কি। হয়ে গেছে। হ্যাঁ, ইস্যু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। জি আচ্ছা, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই, এনশিওর নলেজ ট্রান্সফার ফর প্রজেক্ট কন্টিনিউটি। আচ্ছা, এটা এটা আসলে আপনারা একটু, আমরা বোধহয় যে ম্যাপিংটা দিয়েছিলাম, এটা আসলে ম্যানেজ নলেজ, তাই না? ম্যানেজ নলেজ নামে একটা কিন্তু প্রসেস আছে ইন্টিগ্রেশনের। এবার কিন্তু ইন্টিগ্রেশন প্রসেসগুলো একদম চারিদিকে ছড়ানো ছিটানো আর কি, হ্যাঁ। সো ম্যানেজ নলেজ যে প্রসেসটা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। সেইটা আসলে পুরাই টপিকটা। তো ওখানে কিন্তু ওই প্রসেসটা আসলে অনেক বড় ছিল, তো আমার মনে হয় না যে আর ওটা পড়ার দরকার আছে, এটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট এই টপিকটা। তারপরে একটু পাশাপাশি পড়লে কোনো আর গ্যাপ থাকলো না আসলে। সো এনশিওর নলেজ ট্রান্সফার ফর প্রজেক্ট কন্টিনিউটি, তাহলে আমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা যে নলেজ গ্যাদার করব, এই জন্য অ্যাজাইলে তো ডেডিকেটেড একটা ইভেন্ট আছে, তাই না? সেই ইভেন্টটার নাম কি? অ্যাজাইলের ইভেন্টটা যেটা দিয়ে আমরা, হ্যাঁ হ্যাঁ, যেটা নলেজ নিয়ে কাজ করে, রেট্রোস্পেক্টিভ, তাই না? এনশিওর নলেজ ট্রান্সফার, এই এই ইটারেশন আমরা কি নলেজ গ্যাদার করলাম, নতুন কি করা যায়, এই সমস্ত কিছু হচ্ছে রেট্রোস্পেক্টিভ হয়। আর আমরা এমনি নরমাল ট্রেডিশনাল প্রজেক্টে কি করি? লেসন লার্ন। হ্যাঁ, লেসন লার্ন, যেটা লেসন লার্ন সেশন। অ্যাজাইলে যেমন ডিফাইন্ড আছে যে ইটারেশনের পর পর হবে, আর ট্রেডিশনাল প্রজেক্টে এরকম ডিফাইন্ড নাই, এটা হয়তো প্রতিটা ফেজে হতে পারে বা বড় একটা কাজ হওয়ার পরে হতে পারে। মানে এটা আমাদের প্ল্যানিং এর উপর ডিপেন্ড করবে যে কখন কখন আমরা লেসন লার্ন সেশন করব। সেশন তো ওটা হলো একটা কোলাবোরেটিভ সেশন, আর একটা হচ্ছে অ্যাট এনি টাইম যদি নতুন নলেজ আমরা গ্যাদার করি, যেটা আমার এই প্রজেক্টেরই নেক্সট স্টেজে হেল্প করবে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা আমাদের ক্যাপচার করতে হবে। লেসন লার্ন রেজিস্টার থ্রু আউট দ্য প্রজেক্ট, এবং ফাইনালি যখন প্রজেক্টটা শেষ হবে, সেই লেসন লার্ন রেজিস্টারের যে আপডেট হলো থ্রু আউট দ্য প্রজেক্ট, সেটাকে আমরা আমাদের লেসন লার্ন রিপোজিটরিতে জমা দিয়ে দেবো, যাতে অন্য প্রজেক্ট এখান থেকে বেনিফিটেড হতে পারে। আচ্ছা, এখন নলেজ দেখেন, নলেজ মানে কি আসলে? আমরা অনেক সময় সহজভাবে বলি নো হাউ, তাই না? নো হাউ মানে কিভাবে করতে হয়, এটা সেটাটা হচ্ছে নলেজ। এখন এই নলেজটা কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, দুই প্রকার নলেজ, এটা কিন্তু পিএমবকে আগেও ছিল। তো দুই প্রকার নলেজ, একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, হ্যাঁ, একটা হচ্ছে একটা হচ্ছে ট্যাসিট নলেজ, TECIT, ট্যাসিট নলেজ। সো এক্সপ্লিসিট নলেজ মানে যেটা সহজে আসলে করা যায়, কোডিফাই করা যায়, মানে লেখা যায় বা প্রকাশ করা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে এক্সপ্লিসিট। যেমন আমরা যে প্রেজেন্টেশন স্লাইড, আমরা কথা বলতেছি, তারপরে মানে বই, সবকিছু হচ্ছে আমাদের এক্সপ্লিসিট। আর ট্যাসিট কোনটা? ট্যাসিট যেটা আসলে সহজে কি এক্সপ্রেস করা যায় না, যেটা সহজে আসলে আপনি এই বইয়ের আকারে বা ইয়াতে নিয়ে আসতে পারবেন না। যেমন কি মানুষের বিলিফ, আমাদের এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সহজে কি ক্যাপচার করা টাফ। সো হার্ড স্কিল আর সফট স্কিলের মতো ব্যাপার। হ্যাঁ, সেরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। সো এই জন্য কিন্তু মানে অর্গানাইজেশন চেষ্টা করে কি ট্যাসিট নলেজটাকে কিভাবে আসলে এক্সপ্লিসিট করা যায়। যত এক্সপ্লিসিট করা যাবে তত সুবিধা, তার মানে ওটা নলেজ রিপোজিটরি থাকবে এবং সবাই ওটাতে উপকৃত হবে। হ্যাঁ, তো সেটা কিন্তু একটা চেষ্টা থাকে সব অর্গানাইজেশনের। এই জন্য প্রায় সব বড় বড় অর্গানাইজেশন কিন্তু পোর্টাল ইউজ করে। সিম্পলি আমরা পোর্টাল বলি অনেক সময়, কিংবা একদম নলেজ পোর্টাল বলা হয়, নলেজ পোর্টাল বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা হয়তো অনেক নাম শুনছি, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো হচ্ছে কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম। যেখানে এই যে আমরা দেখেন না যে আমাদের আইটিতে একটা সবচেয়ে খুব একটা পপুলার ইয়ে আছে, তাই না? স্ট্যাক ওভারফ্লো, তাই না? নাম তো কি স্ট্যাক ওভারফ্লো তো না, নাকি নজরুল? আচ্ছা, স্ট্যাক ওভারফ্লো, ওটা একটু সার্চ দিয়ে দেখবেন, মানে যে কোনো ইস্যুস আইটি রিলেটেড, ওখানে যে কেউ প্রশ্ন দিলে ওটার একটা অ্যান্সার মানুষ দিতে থাকে আর কি, কোলাবোরেটিভ ভাবে। এবং ওখান থেকে কিন্তু আপনি আপনার যে কে কিভাবে সলভ করছে সেটা কিন্তু ইউজ হয়, মানে আমরা জানতে পারি, অন্যরা শিখতে পারে সহজেই। স্টেক ওভারফ্লো, হ্যাঁ, STAKE। না, শুধু STACK, স্ট্যাক ওভারফ্লো। আচ্ছা, দেখবো, এটা অবশ্য আইটির নলেজ পোর্টাল আর কি।
আইটি মানে যত প্রবলেম আছে সবাই এখানে কোয়েরি করে, সেটার অ্যান্সার কিন্তু বিভিন্ন এক্সপার্টরা ওয়ার্ল্ডের এখানে দেয়, এবং ওটা আবার ওরা র্যাঙ্ক করে অ্যান্সারের উপর ডিপেন্ড করে, যার অ্যান্সারটা সবচেয়ে ভালো হয় সে আসলে টপে থাকে। ওরা নাম্বারিং একটা সিস্টেম ইউজ করে, তো দেখা যায় ওইটাতে আসলে বেশিরভাগ লোকজনের প্রবলেম সলভ হয়ে যায়। আইটি যে আসলে যে আমি একটা জিনিস বলি যে আইটিতে আসলে যে আমরা আউটসোর্সের কাজ করি বা আইটির কিন্তু দেখা যায় অনেক কিছুই আমরা আসলে কাছাকাছি আছি আর কি, গ্লোবাল নলেজ বেস যেটা, মানে বাংলাদেশের ছেলে তো বাইরের কাজ করতেছে, কারণ কি আইটি আসলে সবকিছু খুবই শেয়ার্ড মোডে থাকে আর কি, এভরিথিং ইজ শেয়ার্ড, কোনো যে ইয়া না। সো ফলে কিন্তু সবাই নলেজটা খুব দ্রুত ছড়ায় যায়, যেটা অন্য কমিউনিটিতে এখন খুব শুরু হয়েছে, কিন্তু আগে কিন্তু ছিলই না। মানে ডাক্তারদের কোনো প্ল্যাটফর্ম নাই, মেডিসিনের কোনো প্ল্যাটফর্ম নাই, এগুলো কিন্তু এখন হচ্ছে। এবং তারপর দেখবেন সব কিন্তু খুবই কিনতে হয়, যে এটা একটা ইয়া পড়বেন শুধু অ্যাবস্ট্রাক্ট আছে, ডিটেলটা নাই। কিন্তু আইটিতে যে প্রবলেম আপনি পান না কেন, জাস্ট ওই প্রবলেমটা যদি কপি করে আপনি পেস্ট করে গুগলে সার্চ দেন, দেখবেন ইউ উইল গেট রেজাল্ট। হ্যাঁ, যেটা এখন অন্যান্য ইয়াতে হয়েছে, আগে ছিলই না, কিন্তু আইটি কিন্তু শুরু থেকে এটা করে আসছে। তো এটা একটা ভালো জিনিস, যার কারণে আসলে আইটি দেখবেন যে ভিয়েতনাম, ফিলিপাইন, এরা তো আসলে এমন দেশ যারা কিন্তু কখনোই হয়তো আইটির ধারে কাছে যেতে পারতো না, কিন্তু তারা কিন্তু এখন কাজ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আসেন আমরা দেখি মেইনটেইন টিম এন্ড নলেজ ট্রান্সফার এনাবলার্স, ডিসকাস প্রজেক্ট রেসপন্সিবিলিটিস উইদিন দ্য টিম। নলেজ ট্রান্সফারের জন্য কার কি রেসপন্সিবিলিটি আছে, স্পেশালি প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি কি, এবং তার কি কি সফট স্কিল ইউজ করতে হবে যাতে মানুষ নলেজ শেয়ার করতে উদ্বুদ্ধ হয়। ঠিক আছে, আমাদের মনে আছে আমরা কিন্তু একটা জিনিস পড়ছিলাম, এটা কারো মনে আছে? ইএসভিপি। ইএসভিপি এই যে রেট্রো যে আমরা করি, রেট্রোস্পেক্টিভ, তার কিন্তু 5টা স্টেপ ছিল। প্রথম ছিল কি, সেট দ্য স্টেজ। এই স্টেজ তৈরি করার সময় আমরা চেক ইন অ্যাক্টিভিটি রাখছিলাম, চেক ইন অ্যাক্টিভিটি। সেখানে কিন্তু একটা অপশন ছিল ইএসভিপি, তার মধ্যে মনে নাই, এক্সপ্লোরার, জি ভাই মনে আছে। শপার, তারপর হচ্ছে ভ্যাকেশনার, একটা হচ্ছে প্রিজনার। হ্যাঁ, তো আমরা আসলে চাই সবাই এক্সপ্লোরার মোডে যাই থাকে, সবাই নলেজ শেয়ার করতে চায় এবং এক্সপ্লোর করতে চায় সেটা। কিন্তু বেশিরভাগই লোকজন দেখা যায় শপার মোডে আসে, কিংবা ভ্যাকেশনার ছুটির মোডে আছে, আমি ওখানে কাজ করতে করতে সমস্যা, মানে বোর হয়ে গেছে, এখন একটু এই মিটিং এ এসে একটু রিল্যাক্স করি। আবার অনেকে প্রিজনার ফিল করে যে কখন মিটিংটা শেষ হবে। এটা আসলে রেট্রোস্পেক্টিভের 5টা স্টেপস আছে, তার মধ্যে প্রথম স্টেপস এটা কিন্তু আপনার ইয়াতে আছে, লিড ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, লেসন 1 টপিক 3 তে বোধহয় আছে, এটা টপিক 3 বা 4 এ আমরা পড়ছি, এখন হয়তো ভুলে গেছি। সো প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি কিন্তু যে সবাইকে মোটিভেট করা যাতে সবাই নলেজ শেয়ার করতে উদ্বুদ্ধ হয়। তারপর প্রজেক্ট ম্যানেজারের একটা স্কিল হচ্ছে ফ্যাসিলিটেটর। হ্যাঁ, সেটার কিন্তু একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে নলেজ মানুষের মুখ থেকে বের করা, যে সে কি এখান থেকে ভালো পেলো, কি করলে বেটার হবে। আচ্ছা, আউটলাইন এক্সপেকটেশন ফর ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এগুলো সবকিছুতে নলেজ রিলেটেড আর কি। কনফার্ম অ্যাপ্রোচ ফর নলেজ ট্রান্সফার, কিভাবে আমরা নলেজ ট্রান্সফার করব, এটা আসলে এটা থাকতে হবে কোথায় জানেন, এটা থাকতে হবে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে। যে আমরা যদি নলেজ গ্যাদার করি কোনো, সেটা আসলে কিভাবে নলেজ রিপোজিটরি আমরা লেসন লার্ন রেজিস্টারে রাখবো, সেটা আসলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। যখনই কোনো নলেজ গ্যাদার হবে, সেটার প্রসেস কি, নলেজটাকে ভ্যালিডেট করতে হবে, তারপর তো আমি লেসন লার্ন রেজিস্টারে রাখতে পারবো। ইচ্ছা মতো যে কোনো নলেজ তো রাখলে হবে না, তো সেটা কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। সেটা ফলো করে আমরা লেসন লার্ন রেজিস্টারে আপডেট করব। এবং ওই যে লেসন লার্ন সেশন ট্রেডিশনাল প্রজেক্টে কখন হবে, সেটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। আর যদি অ্যাজাইল ফলো করি, তাহলে তো ইটারেশন ওয়াইজ হবে। আর যদি আমরা ইটারেশন বেস অ্যাজাইল ফলো না করে ফ্লো বেস অ্যাজাইল করি, যেমন লিন ইউজ করি, তাহলে কিন্তু আবার ডিসাইড করতে হবে যে কখন কখন আমরা নলেজ সেশন করব, নলেজ গ্যাদারিং সেশন করব। সো এখানে অনেকগুলো টুলস এবং ডেলিভারেবল কথা না, এটাতে নাই, পরের ইয়েতে আছে। কোনো ডেলিভারেবল নাই, কোনো টিল নাই স্পেসিফিক। ডেফিনেশন দেখেন, যে আমরা বলছিলাম নলেজ দুই ধরনের, এক্সপ্লিসিট নলেজ দ্যাট ক্যান বি কোডিফাইড ইউজিং সিম্বলস সাচ অ্যাজ ওয়ার্ডস, নাম্বারস এন্ড পিকচার্স। ঠিক আছে, যেটা আমরা পড়ালেখা করি। আর ট্যাসিট নলেজ, এটা হচ্ছে পার্সোনাল নলেজ দ্যাট ক্যান বি ডিফিকাল্ট টু আর্টিকুলেট এন্ড শেয়ার, সাচ অ্যাজ বিলিভস, এক্সপেরিয়েন্স এন্ড ইনসাইটস। ঠিক আছে, ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, যে এখানে কবি কি বলিয়াছেন,
মনে আছে? ব্যাখ্যা লিখতে হতো না, ব্যাখ্যা লিখবেন যে পুকুরের মধ্যে হাঁস ভাসিতেছে। এখানে এই হাঁস ভাষার দ্বারা কবি কি বুঝাইয়াছেন? তো বাংলা পরীক্ষার দিন আমার মনে আছে আমরা সবাই রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করতাম আর কি, যত বানায় বানায় লেখা যায়। তো ওই যে হাঁস ভাসতেছে, কেউ হয়তো বলবে যে এটা আসলে কি স্বপ্ন ভাসতেছে, ঠিক আছে। আর পুকুরকে আর পুকুর ভাবা যাবে না, এটা হচ্ছে আমাদের জীবন, যেখানে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, অনেক বাধা আসবে, ঠিক আছে। সেই ধরনের ইনসাইট দেখবেন যে একই হাঁস নিয়ে কিন্তু নানানজন নানান ইনসাইট দিবে। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আর্টিকুলেট এবং আগে থেকে গেস করা যে কে কোন ইনসাইট দিবে। আপনাদের মনে আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সবাই শুনতে পাচ্ছেন তো না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একদিন মাঠে খেলা দেখতেছিলেন, মানে উনি গেস্ট ছিলেন, খেলা দেখা খেলতেছে। ওই খেলার মধ্যে ওই মানে ডিফেন্ডার, একজন খুব লম্বা ডিফেন্ডার ছিলেন। তো তার আসলে বুদ্ধি টুদ্ধি একটু কম আর কি, তো সে খালি যে কোনো সময় ফাউল করে ফেলবে বা পেনাল্টি হয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে খেলার ব্রেকে ডাক দিয়ে বললেন যে বাবা তুমি একটু মাথা খাটায় খেলো, বুঝতে পারছেন? তো ছেলেটা বলতো স্যার আমি তো আসলে যত বল উপর দিয়ে আসে সব কিন্তু আমি হেড করে পাস করে দিচ্ছি স্যার। মাথা খাটাইছে আর কি সে। হ্যাঁ, মাথা খাটাইছে। সো যে ইনসাইট, হ্যাঁ, এটা আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে আর সে বুঝতেছে কি। সো এগুলো হচ্ছে আসলে ট্যাসিট নলেজ। সো এই ট্যাসিট নলেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই নলেজটা দেখবেন যে একই প্রবলেম যদি কাউকে দেওয়া হয়, সে হয়তো দেখা যায় 5 মিনিটে সলভ করে ফেলছে, আর সেম প্রবলেম একজন দেখা যাবে সারাদিন কাটায় ফেলছে, সে কোনো ক্লুই বের করতে পারছে না, ঠিক আছে। এটা এক্সপিরিয়েন্সের সাথে হয়। আপনি অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার, দেখবেন যে একটা প্রবলেম খুব কুইক সলভ করতে পারছেন, এই যে এক্সপিরিয়েন্স যেটা। অন্যরা হয়তো সেই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যায় না, সে নানান ভাবে চিন্তা করতেছে এবং কি করতেছে, মানে যে আমরা বলি না রিইনভেন্ট দ্য হুইল করার চেষ্টা করতেছে, ফলে প্রচুর টাইম যাচ্ছে। তো আমরা যদি এই নলেজকে শেয়ার করতে পারি তাহলে কিন্তু ইজিলি, মানে দেখেন এই যে আসলে 5 মিনিট লাগছে, সে যদি ওটা জানতো তাহলে তো 5 মিনিটের জায়গায় 30 মিনিটস লাগতো, কিন্তু সেও সরি মানে একদিনের জায়গায় 30 মিনিটস লাগতো, ঠিক আছে। সো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য নলেজ ম্যানেজমেন্ট সব জায়গায় ইউজ হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু কাজ হয়। আর একটা বিষয় হচ্ছে যে অর্গানাইজেশনে কিন্তু আজকাল এমপ্লয়িরা 3-4 বছর পর থাকে না, প্রায় দেখা যায় একটা এমপ্লয়ি যখন চলে যায় তার সাথে সাথে কিন্তু নলেজও চলে যায়। তো আমরা যদি নলেজ বেস সিস্টেম ইউজ করে স্পেসিফিক এবং টক্সিক নলেজ ক্যাপচার করার চেষ্টা না করি, তাহলে কিন্তু এই নলেজগুলো কিন্তু আমরা হারাই ফেলবো অ্যাজ অর্গানাইজেশন, যেটা আসলে অর্গানাইজেশন টিকবে না। অনেক জায়গায় ছোট ছোট অর্গানাইজেশন দেখা যায় যেখানে আসলে একজন এমপ্লয়ি চলে গেলে অর্গানাইজেশনটাই ধসে যায়। আচ্ছা, এখানে যেটা যে ইমপ্লিসিট নলেজ যেটা বললেন, যেটা ডিফিকাল্ট টু আর্টিকুলেট, তো তাহলে এটা তাহলে আমরা এর মধ্যে লেসন লার্নের মধ্যে আনবো কিভাবে যদি আর্টিকুলেটি না করা যায়? না, আর্টিকুলেট করবেন কিভাবে? হুট করে করা যাবে না। এই যে আপনি মানে আপনাকে যে বিভিন্ন কোলাবোরেটিভ সেশন করতে হবে, তারপরে এক্সপেরিয়েন্সের সাথে ইয়াংকে করতে হবে, ফলে এটা অটোমেটিক শেয়ার হবে আর কি। জব শেডিং করবেন, রিভার্স শেডিং করবেন, অনেক টেকনিক আছে এগুলো দিয়ে। আমরা দেখেন জবের ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্রবলেমে আটকে গেলে আপনি পাচ্ছেন না, কোনো সলভ নাই, আপনি আপনার সিনিয়র পাশের একজনকে জিজ্ঞাসা করবেন ভাই এটা তো আটকে গেলাম কিভাবে করব, উনি জাস্ট দেখে বই দেবে যে এটা করো, তাই না? এই যে এইভাবে আসলে শেয়ারিংটা হবে, পেয়ারিং করে, পেয়ারিং আছে, তারপরে জব শেডিং আছে, একটা জিনিস আছে রিভার্স শেডিং, এসব করে করে আসলে আমরা করি। তারপরে কোলাবোরেটিভ সেশনস, তারপরে মানে আরো অনেক ধরনের কোলাবোরেটিভ যে কাজগুলো করি সেগুলো আসলে টেসিড নলেজ শেয়ার করার জন্য। তারপর যখন আপনি জানবেন ওটাকে যদি সামহাউ কোডিফাইড করা যায় তাহলে আপনি অবশ্যই ক্যাপচার করে আপনার নলেজ পোর্টালে রাখবেন। নেটওয়ার্কিং আরেকটা বিষয় হচ্ছে নেটওয়ার্কিং। আমরা যে বিভিন্ন নেটওয়ার্কিং সেশনে জয়েন করি, কারণ কি দেখেন একই কথা বলতেছে কিন্তু সে এমন ভাবে বলতেছে, যেমন আমি রিসেন্টলি একটা সেশনে জয়েন করলাম যেখানে আমি আসলে ওইভাবে খেয়াল করি নাই, যেমন আপনার একটা এখানে বই রাখি কারণ এটা আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে ওয়ার্কিং এগ্রিমেন্ট করছিলাম আমরা, মনে আছে? ওয়ার্কিং এগ্রিমেন্ট টিম চার্টার তৈরি করছিলাম না, একটা টপিক ছিল ক্রিয়েটিং গ্রাউন্ড রুলস। ওই চ্যাপ্টারে কিন্তু একটা ছিল এসএলএ, এসএলএ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সো আমরা এটা পড়ছি, আমি কিন্তু ওইভাবে একটু খেয়াল করিনি, একটা ছোট্ট জিনিস খেয়াল করি নাই, সেটা হচ্ছে ওয়ার্কিং এগ্রিমেন্ট করা হয় কার সাথে? সাপ্লায়ারের সাথে, সাপ্লায়ার বা ভেন্ডর, কাস্টমারের সাথে করতে হবে। ওয়ার্কিং এগ্রিমেন্ট আমার টিমের জন্য আমরা যখন গ্রাউন্ড রুলস সেট করছিলাম,
টিমের ওয়ার্কিং এগ্রিমেন্ট করছিলাম টিম চার্টারে, তাই না? টিম চার্টার বা ওয়ার্কিং এগ্রিমেন্ট কিংবা গ্রাউন্ড রুলস বা টিম নর্মস, এটা কার জন্য? টিমের টিমের জন্য। জন্য, হ্যাঁ, ইন্টারনাল টিমের জন্য। আর এসএলএ কাস্টমার হচ্ছে হ্যাঁ কাস্টমারের জন্য বা যখন থার্ড পার্টি ইনভলভ হচ্ছে, যখন টিমের সাথে অন্য কোনো ডিপার্টমেন্টের বা অন্য কোনো পার্টির কমিউনিকেশনটা কিভাবে হবে, হ্যাঁ, তাদের সাথে সেম জিনিস, এই যে যেটা আমরা এখানে বানালাম সেম এদের সাথে কিভাবে হবে, তো সেটা হচ্ছে কিন্তু এসএলএ যখন আমাদের অন্য পার্টি। সো ইন্টারনাল হচ্ছে ওয়ার্কিং এগ্রিমেন্ট বা টিম চার্টার, আর এক্সটার্নাল হচ্ছে যেটাকে আমরা এসএলএ বলি। সো ইন্টারনাল আর এক্সটার্নাল এটা মনে রাখলে কিন্তু দুটোর মধ্যে ইজিলি পার্থক্য করা যায়। তো এটা হয়তো মানে আমি ওকে খেয়াল করি নাই, পরে দেখলাম যে এই দুইটা ওয়ার্ড মনে রাখলে আমরা উই ক্যান ইজিলি ডিফারেন্সিয়েট কোনটা এসএলএ এবং কোনটা টিম চার্টার বা রাজা ভাই ডব্লিউএল এ একটা টার্ম আছে না? কি সেটা? ডব্লিউএলএ না শুনিনি আমি, কি মানে এটা? মানে এসএলএ মানে তো সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, আর ডব্লিউএলএ হচ্ছে ওয়ার্কিং লেভেল এগ্রিমেন্ট। তাই এটা অবশ্য আমি শুনি তো নাই। ডব্লিউএলএ টা হচ্ছে ইন্টারনাল অর্গানাইজেশনের জন্য, আর এসএলএ হচ্ছে মোস্টলি ফর অন্য বাইরে কোনো থার্ড পার্টির সাথে। অর্গানাইজেশনের সাথে আর কি। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ডিফারেন্ট টার্ম হতে ইউজ করছে। ওকে, সো আমরা দেখেন নলেজ ম্যানেজমেন্ট অফ প্রজেক্টস এক্সিস্ট অন 3 লেভেলস। তিনটা লেভেলে নলেজ থাকে একটা মানে একটা প্রজেক্ট যখন আপনি করবেন। স্বাভাবিক, কারণ আপনি ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল নিয়ে তো একটা টিম, সেই লেভেলের নলেজ, প্রজেক্ট লেভেলে একটা নলেজ আছে, আর ফুল অর্গানাইজেশন, তাই না? অর্গানাইজেশন একটা নলেজ আছে। এই যে আমি যে অনেকে সার্কেল আঁকছিলাম, এখানে টিম, তার বাইরে হচ্ছে আপনার প্রজেক্ট, তার বাইরে হচ্ছে অর্গানাইজেশন, এর বাইরে এক্সটার্নাল সেটা আমরা পরে যাচ্ছি। মেইনলি এই তিনটা। সো ইন্ডিভিজুয়ালি দেখতে হবে আমাদের, স্লাইডটাও ইম্পর্টেন্ট, একটু পড়ে নিয়েন। এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন মানে 3 লেভেলস বলছে, তো এটা আগে ছিল না কিন্তু পিএম। সো কোন কোন লেভেলের নলেজ আমরা আসলে ক্যাপচার করব নলেজ ম্যানেজমেন্টের জন্য? একটা ইন্ডিভিজুয়াল নলেজ, these team members needs to know how to perform their work in accordance with each assigned task, scope, schedule and cost, সেই নো হাউটা থাকতে হবে, তাই না? সব টিম মেম্বারে যাকে যে দায়িত্ব দেওয়া হবে। রিকোয়ার্ড নলেজ যদি না থাকে বা গ্যাপ থাকে, তাহলে আমরা কিভাবে করবো? রিসার্চ করে, কোলাবরেট উইথ আদার টিম মেম্বার্স, সেলফ অর্গানাইজিং, যেটা একটা অপশন, তাই না? সেলফ অর্গানাইজিং এর কিন্তু একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে শিখাবো, ট্রেনিং দেবো, কোচিং করাবো, মেন্টরিং করাবো, এবং আমরা যাতে জেনারেলাইজিং স্পেশালিস্ট হতে পারি তার জন্য ট্রাই করবো, এজাইলের যদি কনসেপ্ট। এক্সামিনিং দ্য প্রজেক্টস অর্গানাইজেশনস নলেজ রিপোজিটরি, আগে যে নলেজ গুলো আছে সেখান থেকে আমরা শিখবো, ঠিক আছে? আর প্রজেক্টের কি ফোকাস ইজ অন অ্যাচিভিং দ্য গোলস অফ দ্য কাইন্ড প্রজেক্ট। আমাদের মেইন নলেজ কেন ক্যাপচার করবো বা কেন আমাদের কোন নলেজটা দরকার প্রজেক্ট রিলেটেড, যেটা আমাদের এই প্রজেক্টের গোল অ্যাচিভ করতে হেল্প করবে আমাদের। এবং প্রজেক্ট ম্যানেজার সিক অর সলিসিট নলেজ অ্যাবাউট আদার প্রজেক্ট দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য কাইন্ড প্রজেক্ট, ঠিক আছে? এই জন্য আসলে আমাদের প্রজেক্ট শুরুর আগেই কি করতে হবে? ওই রিলেটেড প্রজেক্টগুলোর লেসন লার্ন রিপোজিটরি থেকে আমাদের কিন্তু জ্ঞান নিতে হবে, রিলেটেড নলেজ। পিএমও অফিস যদি থাকে তাহলে একটা এক্সেলেন্ট জায়গা, তাই না? এই জন্য আমরা অনেক সময় বলি, কি বলি, অফিস অফ এক্সেলেন্স বলা হয় পিএমও অফিসকে, কারণ তারা আসলে সোর্স অফ নলেজ প্রজেক্টের, কারণ তাদের কাছে সব নলেজ গুলো আছে। তো সেখান থেকে আসলে আপনি হেল্প নেবেন আপনার প্রজেক্টের জন্য, এবং তারা বিভিন্ন সময় আপনাকে মেন্টরিং করবে, গাইড করবে, এবং আপনিও নিজেও প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। কিন্তু আমরা লাস্টে একটা স্লাইডে দেখবো যে নলেজ কিন্তু সিক করতে হবে প্রোঅ্যাক্টিভলি। কেউ আপনাকে বসে থাকলে কেউ নলেজ দিয়ে যাবে না, ঠিক আছে? প্রোঅ্যাক্টিভলি আপনাকে নলেজ সিক করতে হবে। এই যে আমরা ট্রেনিং করতেছি, এটা কিন্তু একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। কেউ আমাদেরকে বলে না যে এটা করতে হবে, এটা আমরা নিজেরা নিজেদের ক্যারিয়ারের জন্য প্রোঅ্যাক্টিভলি করতেছি। নেগেটিভ নলেজ অবশ্যই এমনিতেই হয়, যেমন আমরা নেগেটিভ রিস্ক, বসে থাকলে অটোমেটিক একটা দুর্ঘটনা ঘটে যায়, আমাদের নলেজ হয়। আচ্ছা, the focus at organizational level দেখি, the focus is on managing programs or portfolios at a board level, তাই না? The program manager or portfolio manager seeks information from peers who manage other programs portfolios, and in an effort to adapt the knowledge to their specific need, ঠিক আছে? মানে অর্গানাইজেশনের নলেজকে আমাদেরকে নিতে হবে। এখানে আমরা আরো কিছু জিনিস দেখবো সামনের স্লাইডগুলোতে, যেমন পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে, অর্গানাইজেশনাল কালচার বুঝতে হবে, তারপর ডাইভার্সিটি ইনক্লুশন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেগুলো বুঝতে হবে। সো তিনটা লেভেলের আমাদেরকে নলেজ ক্যাপচার করতে হবে। মেইন টার্গেট হচ্ছে কি, আমাদের কারেন্ট প্রজেক্টটাতে যাতে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি।
আচ্ছা, লেসন লার্ন তো বুঝতেছি আমরা যে আমাদের নলেজ গেইন ডিউরিং এ প্রজেক্ট ক্যান বি ইউজফুল টু সাবসিকুয়েন্ট ফেজেস। হ্যাঁ, অনেক সময় কনসেপ্টটা কিন্তু আমি বারবার বলে আসছি যে লেসন লার্ন কিন্তু এরকম না যে আমরা করব প্রজেক্টের শেষে গিয়া তারপর অন্য প্রজেক্টে জমা দেব। আমরা এই প্রজেক্টই করব, যখনই যেটা পাবো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করব এবং সেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমাদের নলেজ রিপোজিটরিতে আমরা রাখবো, যাতে আমাদের সাবসিকুয়েন্ট কাজের মধ্যে আমাদেরকে হেল্প করে এই প্রজেক্টেরই, এবং অবশ্যই টু আদার প্রজেক্টস যখন আমরা এটা ফাইনালি শেষ করে রিপোজিটরিতে দেব। বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সপিরিয়েন্স দ্যাট অকার থ্রুআউট দ্য লাইফ সাইকেল। ঠিক আছে, দুই ধরনের এক্সপিরিয়েন্সে আমাদের নলেজ, সেটা আমাদেরকে নিতে হবে। আর আমরা রিইনভেন্ট করবো না, যেটা অলরেডি আছে বেশ ভালো আছে, তাহলে আননেসেসারি তো ওটা করা যাবে না। আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড এফোর্ট অন ডকুমেন্টিং লেসন লার্ন, খুবই চমৎকার কথা এটা। দেখেন যে টাইম এবং এফোর্ট যাবে আমাদের লেসন লার্নের সেশন করতে, রেস্টোর সৃষ্টি করতে, বা লেসন লার্ন সেশন করতে, বা ডকুমেন্ট করতে, পে বিগ ডিভিডেন্ডস ইন দ্য ফিউচার। ঠিক আছে, ফিউচারে কিন্তু আমাদের অনেক হেল্প হবে। এই স্লাইডটা দেখেন, পরের স্লাইডটা। লেসন লার্ন করার সময় আমরা কি কি আসলে, এটা আসলে এখানে জাস্ট এর মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। যে কোনো জায়গা থেকে আপনি লেসন পান, সেটা শিডিউলিং রিলেটেড হোক, কনফ্লিক্ট রিলেটেড হোক, ভেন্ডরের লেসন লার্ন খুবই ইম্পর্টেন্ট, কাস্টমারের লেসন লার্ন, তারপর স্ট্র্যাটেজিক লেসন লার্ন, যে আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন তখন অনেক কিছু শিখবেন, টেকনিক্যাল লেসন লার্ন, অনেক টেকনিক্যাল জিনিস শিখবেন, আদার অ্যাসপেক্টস অফ লেসন লার্ন, এনিথিং যেটা আপনার প্রজেক্টে হেল্প করবে, আপনাকে পার্সোনালি হেল্প করবে, সেটা আপনি ক্যাপচার করতে হবে। এই দুইটার পার্থক্য আমরা আগেও কোনো একটা স্লাইডে দেখছিলাম, তাই না? লেসন লার্ন রেজিস্টার এবং লেসন লার্ন রিপোজিটরি। এই কনসেপ্টটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এই ছবি দিয়ে খুব সহজে বুঝাই দিছে যে লেসন লার্ন রেজিস্টার হচ্ছে একটা প্রজেক্টের জন্য, আর রিপোজিটরি হচ্ছে আপনার অর্গানাইজেশনের সব প্রজেক্টের লেসন লার্ন গুলো, এই যে এ বি সি তিনটা প্রজেক্টে ধরেন লেসন লার্ন আমরা রিপোজিটরি তৈরি করলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে সিঙ্গেল প্রজেক্টে ডিল করে, আর এটা হচ্ছে পুরো অর্গানাইজেশনের সমস্ত প্রজেক্ট নিয়ে ডিল করে। স্টোরি অফ হিস্ট্রি। ঠিক আছে, তো এই স্লাইডটা থেকে কিন্তু বা এই কনসেপ্টের উপর থেকে প্রশ্ন আসবে, লেসন লার্ন রেজিস্টার কি আর লেসন লার্ন রিপোজিটরি কি। স্টোরি অফ হিস্ট্রিক্যাল ডেকোরেশন। ওকে, আচ্ছা, এখন প্রজেক্ট রেসপন্সিবিলিটি উইথিন দ্য টিম। প্রজেক্ট ম্যানেজার আসলে কিভাবে এই যে লোকজনকে উদ্বুদ্ধ করবে যাতে নলেজ শেয়ার করে। আমরা যখন ইএসভিপি পড়ছিলাম, এক্সপ্লোরার, তারপর হচ্ছে শপার, ভ্যাকেশনার এবং কি প্রিজনার, হ্যাঁ, তখন আমরা কিন্তু একটা কথা বলছিলাম, যদি আমরা রেট্রোস্পেক্টিভ শুরু করার সময় দেখি যে সবাই প্রিজনার চেক বক্সে সিলেক্ট করছে, প্রিজনার, যে আমরা আসলে রেস্টোরেন্টে জয়েন করতেছি কিন্তু আমাদের আসলে উই আর ফিলিং প্রিজনার। তার মানে কি, তাহলে তখন আসলে প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার সেটা কি করবে, ক্যান্সেল করে দেবে যে দরকার নেই এটা, কারণ এটাতে সবাই যদি প্রিজনার ফিল করে তাহলে এখান থেকে আসলে ভালো কিছু আসবে না। সো কি করতে হবে, নেক্সট ইটারেশনে স্ক্রাম মাস্টারকে কাজ করতে হবে মোটিভেশন দিয়ে, যে সবাই যাতে মেন্টরিং, ট্রেনিং, নলেজ শেয়ারিং এ উদ্বুদ্ধ হয়। এটা কিন্তু একটা কালচারাল শিফট। এই সহজে মানুষ কিন্তু নলেজ শেয়ার করতে চায় না, তাই না? একটা টার্ম আছে, এই টার্মটার মানে জানি আমরা, HOARD, হোর্ড। মানে কি? কালেক্ট, সঞ্চয় করা। সঞ্চয় করা, যে আগে দেখছেন না যে গুপ্তধন সঞ্চয় করে রাখতো, হোর্ডিং কে রাখতো, কেউ যায় না, এবং দেখা যায় মারা যাওয়ার পরও বলেও যায় না যে কোথায় গুপ্তধন রাখছে। ওই যে আমরা গল্প করছিলাম না, তারা জমি চাষ করে ফেলে গুপ্তধন খুঁজতে খুঁজতে। সো হোর্ড নেগেটিভলি ইউজ হয়, এটাকে মজুদদারি বোঝায়। হ্যাঁ, নজরদারি, মজুদদারি। মজুদদারি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হোর্ড মানে নেগেটিভ অর্থে, কিন্তু আমরা পরে একটা স্লাইডেই আছে, হোর্ড মানে আমি নলেজ নিজের কাছে কি মানে জমে করে রাখা, কুক্ষিগত করে রাখছি, কাউকে শেয়ার করতেছে না। সো দ্যাট ইজ এ ভেরি ব্যাড অ্যাপ্রোচ। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা কিন্তু আগে খুব ছিল, এখন জানি না কি অবস্থা। আগে সব অর্গানাইজেশনে খুব সাফার করতো, কেউ কারো নলেজ একজনকে শেয়ার করতে চাইতো না, ভাবতো যে এটা শেয়ার করলে ওটা আমার নলেজ কম হয়ে যাবে বা আমার চাকরি চলে যাবে। এরকম হয়তো নলেজ শেয়ার করলে অনেকে চাকরি চলেও যায়, যে ও জুনিয়ররাই পারতেছে, সিনিয়রের দরকার কি, এত টাকা দিয়ে রাখতেছে, পালতেছে। সো এখন ওটা থেকে আমাদের আসলে নলেজ শেয়ার করতে হবে, সেটা বলা হচ্ছে। নলেজ শেয়ার করলে, নলেজ একটা জিনিস যেটা শেয়ার করলে আসলে বাড়ে। আচ্ছা, তাহলে প্রজেক্ট ম্যানেজার শুড ইউজ টু ম্যানেজ নলেজ, লিডারশিপ। লিডারশিপ মেনলি কি, টু কমিউনিকেট দ্য অর্গানাইজেশন ভিশনস and inspire the project team to focus on the goals of the project.
তারপর ফ্যাসিলিটেশন টেকনিক ইউজ করতে হবে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে, এবং নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট। সেই কয়েকটা সফট স্কিল অ্যাকচুয়ালি যেটা আসলে আমরা ইউজ করব আমাদের, যাতে সবাই আমরা নলেজ শেয়ার করতে উদ্বুদ্ধ হই। আচ্ছা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট এক্সপেকটেশন। আসলে নলেজ শেয়ারিং আমরা বললাম যে একটু আগে বললাম যে নলেজ শেয়ারিং এনভায়রনমেন্ট বা কালচারটা কিন্তু মানে খুবই ডিফিকাল্ট অনেক সময়, এবং অনেক জায়গায় দেখা যায় যে কুক্ষিগত করে রাখে। তো তার জন্য আসলে এনভায়রনমেন্টে আমাদের কাজ করতে হবে, আমাদের কালচারে কাজ করতে হবে, মাইন্ডসেটে কাজ করতে হবে। সো মনে রাখতে হবে নলেজ ইজ নট কনস্ট্যান্ট। এখানে কতগুলো কথা আছে খুবই চমৎকার। হোয়াট উই নিউ ইয়েস্টারডে ক্যান চেঞ্জ বেসড অন হোয়াট উই ডিড টুডে, তাই না? বলে একটা নলেজ নিয়ে পড়ে থাকলে হবে না, আসলে আপনাকে, যে আমরা সবসময় প্রতিটা ট্রেনিং এর শুরুতেই বলি যে আসলে আমাদেরকে ওপেন মাইন্ডেড হতে হবে। অনেক কিছু হয়তো আমরা জানি, তারপর আমরা মাইন্ড ওপেন করে এখানে বলবো যাতে আসলে আরো কিছু শিখতে পারি। আর যদি ক্লোজ মাইন্ডেড হয়ে কাজ করি বা কোনো সেশনে জয়েন করি, তাহলে আসলে শেখার স্কোপটা কমে যায়। আচ্ছা, কন্টিনিউয়াসলি ইভালুয়েট করতে হবে যে আমাদের এনভায়রনমেন্টটা for new risks and follow the risk management plan to proactively address them before they become issues. আচ্ছা, তারপরে যে ডোন্ট হোর্ড নলেজ, ঠিক আছে, আমরা যাতে গুপ্তধনের মধ্যে আঁকড়ায় না রাখি। আর ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টুলস টু শেয়ার নলেজ, যেটা আমি বলতেছিলাম যে নলেজ ম্যানেজমেন্ট টুল এখন কিন্তু অনেক ইউজ হয়। তো সবচেয়ে বেশি যেটা এফেক্টিভ, ফেস টু ফেস ডিউরিং ফর্মাল মিটিংস, তারপরে ইনফর্মাল ফেস টু ফেস মিটিং করতে পারি, টেলিফোন, ইমেল, উইকিজ। এই যে উইকি দেখেন এত ইউজ হয়, তাই না? উইকিসটা কি? উইকিপিডিয়া। ওই যে উইকিপিডিয়া মেইনলি। ও উইকিপিডিয়া। হ্যাঁ, উইকিপিডিয়া আর কি। উইকিপিডিয়া তো আসলে গ্লোবাল মানে এনসাইক্লোপিডিয়া। দেখেন এটা কিন্তু ছোট হয়ে শুরু হয়েছিল, এখন দেখেন এর চেয়ে আর বড় কোনো মানে এনসাইক্লোপিডিয়া নাই। এবং যে আমরা আগে পড়তাম না কি যেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওটা মনে হয় ভাত এখন নাই নাকি, বাজার শেষ, মনে আছে? ওটা বন্ধ করে দিচ্ছে, পাবলিকেশনই বন্ধ করে দিচ্ছে। পাবলিকেশন বন্ধ করছে না, সফট কপি বোধহয় পাওয়া যায় নাকি? হ্যাঁ, এখন একটা সফট কপি থাকে। আমার খুব শখ ছিল যে আমি এটা 30টা না কয়টা খণ্ড ছিল, 26টা বোধহয়, এ থেকে জেড পর্যন্ত। ভাবছি যে কিনে শেলফে সাজায় রাখবো, কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেল, এখন আর এটা শখটা নাই আসলে। তখন খুব চমৎকার লাগতো, লাইব্রেরি থেকে সুন্দর, মানে বইগুলি খুব সুন্দর ছিল, চামড়া দিয়ে বাঁধাই করা, খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এবং আসলে লাইব্রেরিতে গেলে ওগুলো নাড়াচাড়া করলে মানে ভালো লাগতো না, চমৎকার জিনিস ছিল। উইকিস এটা মনে রাখতে হবে, উইকিস তো আসলে উইকিপিডিয়া, এটা কিন্তু আমরা প্রতিটা অর্গানাইজেশন নিজেদের উইকি ইউজ করতে পারি, এবং সব প্রজেক্টেও বড় বড় প্রজেক্টে কিন্তু উইকি ইউজ করা হয়। হ্যাঁ, সবাই সবার নলেজ শেয়ার করবে। উইকিপিডিয়া যেমন আসলে কি গ্লোবাল নলেজ শেয়ার করে কিন্তু তৈরি হচ্ছে, সবসময় বাড়তেছে এবং চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে নতুন নতুন। সো একটা অর্গানাইজেশনে কিন্তু উইকি বা নলেজ পোর্টাল ইউজ করতে পারে, উইকি ফরম্যাটে করতে পারে, উইকি একটা বিশেষ ফরম্যাটে নলেজ ক্যাপচার করে। আমরা যেটা করি রাজা ভাই, ওই জিরা টুল যাদের অ্যাটলাসিয়ান, হ্যাঁ, ওদের ওই কনফ্লুয়েন্স নামে আরেকটা টুল আছে, যেটা আসলে আমরা ইন্টারনালি এটাকে উইকি বলি আর কি। সো সকল ধরনের ডকুমেন্টেশন, ইনফরমেশন, নলেজ, এভরিথিং আসলে ওখানে থাকে আর কি। সো দ্যাট ইজ দ্য আলটিমেট রিপোজিটরি অফ দ্য অর্গানাইজেশন। রাইট, ঠিক আছে। এটা বড় অর্গানাইজেশন গুলোর এরকম নিজস্ব সার্ভার বেসড উইকি থাকে আর কি, নিজস্ব সেটআপ থাকে। রাইট। আর আমরা যেটা করি, আমরা একটু মানে অন্যরকম করি। আমরা মানে প্রত্যেকের জব কে কি করে সব ভিডিওতে রেকর্ড করা আছে, মানে প্রতিটা লোকের। তো যখন সে যখন চলে যায়, তখন নতুন যে আসে তখন ওই ভিডিওগুলি দেখলে বুঝতে পারে যে সে কি করতে এবং কিভাবে করতে। আচ্ছা, ঠিক আছে, ওটা এক ধরনের ফরম্যাট, না নলেজ ফরম্যাট। অফিসে ফেসবুক চেক করা যায় না আপনাদের ট্রেনে? হ্যাঁ, ফেসবুক চেক করা আমাদের অবশ্য রেস্ট্রিকশন নাই। এগুলো ভিডিওতে থাকে নাকি? না, হ্যাঁ, কোনটা? না না, মানে আমরা একটাই করছি যে ওই সার্ভারে মানে প্রত্যেকের জব কে কি করে, মানে ওটা ক্যামেরা দিয়ে এবং ওই স্ক্রিন শেয়ার করে, জব ডেসক্রিপশন অনুযায়ী না স্ক্রিন ক্যাপচার করে সে কিভাবে কাজটা করতেছে সে পুরো জিনিসটা এক্সপ্লেন করে, ওটা রেকর্ড করে রেখে দিই আমরা। একটা প্ল্যান করে ওরা করছে আর কি, তৈরি করে রাখছে। বুঝতে পারছি, গুড থিং আর কি। সো এটাও এক ধরনের ওই যে আমরা নলেজ ক্যাপচারিং আর কি। সো ইন্টারনেট ইউজ করি আমরা। হ্যাঁ, এটা তো ইন্টারনেট আমরা সবাই ইউজ করি। ইন্টারনেট মানে কি? অর্গানাইজেশনের ভিতরে যে ইন্টারনেট আর কি, সেটাকে আমরা ইন্টারনেট বলি, তাই না? অর্গানাইজেশনের ভিতরের লোকজন পাবে।
বা আমরা অনেক সময় অর্গানাইজেশনাল পোর্টাল বলি। আর হার্ড কপি তো অনেক দিন ধরে আছে, তাই না? ওয়ার্ল্ডে থাকবে এটা সবসময়। আচ্ছা, নলেজ ট্রান্সফার অ্যাপ্রোচ। নলেজ ট্রান্সফার consists of connecting individuals in person or virtually to share tacit knowledge and collaborate together. এই যে এখানে আমরা এই অ্যাপ্রোচগুলো দেখবো কিভাবে করবো আসলে কোলাবরেট করা, হ্যাঁ, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, পার্সোনাল হতে পারে, ভার্চুয়ালি হতে পারে। আচ্ছা, তারপর টেকনিক্স ইনক্লুড, এই যে টেকনিক গুলো বলছে, যেটা আরিফ জিজ্ঞাসা করতেছিলেন, নেটওয়ার্কিং, ফ্যাসিলিটিং স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস। হ্যাঁ, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপ কিন্তু আমরা মেনটেন করি। যে এখন আসলে ফেসবুক বা লিঙ্কডইন বলেন, সবগুলো কিন্তু এরকম বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, যেখান থেকে আসলে আমরা নলেজ শেয়ার করি, ক্যাপচার করি। তারপর যে আমাদের চ্যাপ্টার, পিএমআই চ্যাপ্টার বা আরো বিভিন্ন জন হয়তো বিভিন্ন চ্যাপ্টারের সাথে বা অর্গানাইজেশনের সাথে কানেক্টেড নেটওয়ার্কিং এর থ্রুতে, সেগুলো কিন্তু আসলে ট্যাসিট এবং এক্সপ্লিসিট নলেজ আমরা শেয়ার করছি। সো এই সবগুলো একটু যদি খেয়াল করে দেখেন, আসলে এক্সপ্লিসিট নলেজ তো সার্চ দিলেই বা বই কিনলেই পাবেন আপনি, কিন্তু ট্যাসিট নলেজ একই বই পড়ে একজন যেভাবে এক্সপ্লেইন করবে, ঠিক আছে, একজন টিচার দেখা যায় কি হয়, একই বই তো পড়ানো হয়, কিন্তু একজন টিচারের লেকচার খুবই চমৎকার লাগে এবং সে যেভাবে পড়ে, উনি যেভাবে পড়ান, যত জানা যায় আরেকজন পড়ে কিছুই শেখা যায় না। ঠিক আছে, এটা কিন্তু ট্যাসিট নলেজের কারণে। সো এটার আসলে কোনো বিকল্প নাই যদি আপনি মানে ইন পার্সন বা সেমিনার, গ্রুপ, ক্লাস এসব না করেন, তাহলে এগুলো পাওয়া যাবে। এই জন্য এখানে বলছে যে মিটিং, সেমিনার্স, তারপরে ইন পার্সন এন্ড ভার্চুয়াল ইভেন্টস, এটা করতে পারি আমরা। ট্রেনিং দ্যাট ইনভলভস ইন্টারাকশন বিটুইন অ্যাটেন্ডেন্টস, এই যে আমাদের সেশন, হ্যাঁ, এই সেশনটা কিন্তু এরকম হচ্ছে, আসলে বিভিন্ন নলেজ শেয়ার হচ্ছে। এবং আমার তো মনে হয় অনেকগুলো লেকচার আছে, একই লেকচার যদি শোনেন দেখবেন যে প্রতিটা লেকচার ডিফারেন্ট হচ্ছে আসলে, তাই না? ডিফারেন্ট টাইপ লেকচার হচ্ছে আসলে। আচ্ছা, এই যে ওয়ার্ক শ্যাডোয়িং, এটা আরেকটা নাম হচ্ছে কি, জব শ্যাডোয়িং। এই ডেফিনিশন গুলো অবশ্যই একটু পড়বেন, এগুলো কিন্তু যে স্টুডেন্ট ম্যানুয়ালের গ্লোসারিতে আছে। জব শ্যাডো, ওয়ার্ক শ্যাডোয়িং, এটা আরেকটা নাম হচ্ছে জব শ্যাডোয়িং। মানে কি? মানে ওই যে মেন্টর যদি কোনো তার মানে কাউকে যদি কাজটা বুঝিয়ে দেয় যে এটা এভাবে করতে হবে, এভাবে করতে হবে, দেখাই দিল, হাতে কলমে দেখাই দিল, তাই না? সেটা হচ্ছে জব শ্যাডোয়িং বা ওয়ার্ক শ্যাডোয়িং। এইটা আসলে আমার মনে হয় সবচেয়ে শেখার সবচেয়ে মেইন টুল হচ্ছে এইটা। আমাদের জবে আমি জানি না আপনার যা যা শিখছেন, আসলে দেখবেন যে এই জব শেডিং করে শেখা হয়েছে, আসলে দেখাই দিচ্ছে বা প্রবলেমে পড়ছেন, সলভ কারো হেল্প নিয়ে সলভ করছেন বা নিজে সলভ করছেন, তখন কিন্তু শেখা হয়েছে, তাই না? সো এবং ট্রেনিং যাই বলেন না কেন, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টুল আপনার অর্গানাইজেশনে যখন আপনি শিখবেন চাকরিতে। এই জন্য আমরা অনেক সময় দেখবেন এখন অনেক ছেলে সিভি দেয় যে স্যার আমার কোনো বেতন লাগবে না, আমি জাস্ট আপনাদের ওখানে কাজ করতে চাই, আছে না? কারণ কি, এর চেয়ে ভালো শেখার উপায় নেই। আপনি বই পড়ে, ভিডিও দেখে, ক্লাস করে কিছু শিখতে পারবেন না যদি অন দ্য জব আপনি সেই প্রবলেমটা ফেস না করেন বা পাশাপাশি কারোর সাথে কাজ না করেন। এই যে আমাদের কিন্তু যেমন ওই যে পীর মুরিদ আছে না, মানে ইসলামিক বা ইয়াতে, তারপরে শায়েখ বলি না আমরা, গুরু শিষ্য আর কি, এটা কিন্তু ইয়াতে না শুধু মানে ইসলামিক বা রিলিজনে না, এটা কিন্তু সব জায়গায় আছে, তাই না? ডাক্তারের দেখছেন না, ডাক্তারদের কিন্তু গুরু শিষ্য আছে। সার্জন যারা, তারা কিন্তু গুরু শিষ্য। মানে সার্জারি পড়ে তো আপনি সার্জারি শিখতে পারবেন না। দেখবেন যে বড় বড় যারা সার্জন, তাদের কিন্তু অনেক শিষ্য থাকে, ওই স্যারের সাথে কাজ করতেছে শিখতেছে, কারণ স্যার হচ্ছে বেস্ট সার্জন। তো ওইভাবে কিন্তু শেখা হচ্ছে, এটা বই পড়ে ইউটিউবে ভিডিও দিয়ে কিন্তু শেখা হবে না। আচ্ছা, এখন বলেন রিভার্স শিডিউলিং এই জিনিসটা কি? এটা হচ্ছে ভাই ওই যখন মেন্টর নিজে বলে যে মানে কাউকে যে তুমি দেখো মানে কাজটা তুমি কিভাবে করছো আমাকে একটু বোঝাও, মানে ওনার মাধ্যমে রিভার্সলি যখন বোঝার চেষ্টা করে কাজটা, সেভাবে তারপর সলভ করে কাজটা। গুড, হ্যাঁ, ঠিক আছে, মানে একদম কারেক্টলি এক্সপ্লেইন করছে। সেটা হচ্ছে যে আমরা মানে যাদেরকে আমি ওই যে স্টুডেন্ট আর কি, বা যারা শিখতেছে, তারাই আসলে দেখাবে যে এটা এইভাবে কাজটা করতেছে। এখন আমি জাস্ট যে মেন্টর, সে জাস্ট ওটাকে গাইড করবো। ঠিক আছে, সো এই দুইটা একটু খেয়াল রাখি, পরীক্ষায় কিন্তু আসতে পারে। আচ্ছা, গাইডলাইন্স টু মেইনটেইন টিম এন্ড নলেজ ট্রান্সফার, লাস্ট স্লাইড বোধহয় এটা। এই যে আপনার যদি অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজার অফিস থাকে, তাহলে তাদের গাইডলাইন ফলো করবেন। তাদের অবশ্যই একটা গাইডলাইন থাকবে যে কিভাবে
ডকুমেন্টেড ভাবে আপনি নলেজ ট্রান্সফার করবেন। বি অ্যালার্ট টু নিউ সোর্সেস অফ প্রজেক্ট নলেজ, অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে। ফলো দ্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আগে বলছিলাম যে কিভাবে আপনি নলেজটা ট্রান্সফার করবেন। আর প্রোঅ্যাক্টিভলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রোঅ্যাক্টিভলি সিক নিউ নলেজ, ঠিক আছে? আর compile a lesson learned register throughout the project life cycle and add it to a lesson learned repository with registers from other projects, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের শেষ। এখন আমরা একটু যাব হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালে এবং কয়েকটা প্রশ্ন আছে আমরা সলভ করি। কত পেজ ছিল? আচ্ছা, দেখেন এই মনে রাখতে হবে কিন্তু এই টপিক থেকে কিন্তু 3-4টা 5টা প্রশ্ন আসবে। হ্যাঁ, ছোট একটা টপিক, খুব বড় কিছু কিন্তু ছিল না। আমরা এই টপিকগুলোকে আসলে অ্যাটাক করতে হবে, অ্যাটাক করে আসলে মার্কস পাইতে এনশিওর করতে হবে, এবং কোনো ডিফিকাল্ট টপিক না এটা। আচ্ছা দেখেন প্রথম প্রশ্নটার आंसर কি হবে? 4 থ্রুআউট দ্য প্রজেক্ট 4। মুসা কি হবে आंसर? থ্রুআউট দ্য প্রজেক্ট। ঠিক আছে, 4 নম্বরটা, ঠিক আছে? throughout the project. হ্যাঁ, মানে এখানে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হতে হবে, থ্রু আউট দ্য প্রজেক্ট। অলরাইট, আচ্ছা তারপরে আসি আমরা পরেরটা। শহীদুল ভাই বলেন কি হবে? হোয়াট আর এক্সাম্পলস অফ ক্লাসিক প্রথমটাই মিলে গেছে, আর যাওয়া লাগে আচ্ছা না, রাইট, পড়া লাগে না। আচ্ছা গুড। এই দেখেন এখানে কিন্তু আমরা 2 সেকেন্ডে অ্যানসার দিয়ে দিলাম, পরে এখানে কিন্তু টাইম বেঁচে গেল আমাদের। সেগুলা এরকম প্রশ্ন কিন্তু পাবেন, কিন্তু কোশ্চেন সহজ আছে, পড়া লাগে না, প্রথমটাই মিলছে, আর পর তিনটা পড়া লাগে না। কিন্তু এটা দেখবেন আমার বোধহয় আপনি যখন ইয়া সলভ করবেন, সিমুলেটর সলভ করবেন, তখন দেখবেন যে এই প্রশ্নটা অনেক ঘুরে পেঁচে দিবে। দেখি আপনাদের এত সাথে বড় share একটা করব। প্রশ্ন দেবে, হ্যাঁ এত বড় একটা প্রশ্ন দেবে, প্রশ্ন পড়তে লাগবে 10 মিনিট। না জান, একটা প্রশ্ন আমি খুব চমৎকার পাইছিলাম, আমি আর প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমি দেখি মনে থাকে কিনা, ওটা একটু খুব চমৎকার প্রশ্নটা লাগছিল, আমি আপনাদের শেয়ার করব, দেখি সবাই পারেন কিনা। আচ্ছা 3 নম্বর, ম্যানেজমেন্ট অফ প্রজেক্ট নলেজ এক্সিস্টস অন 3 লেভেলস, হোয়াট আর দে? 2 নাম্বার। এটা 2 নম্বর মিলে গেছে পুরোপুরি, আর লাগে নাই পড়া। হ্যাঁ শামসুজ্জামান ভাই কোনটা হবে? 2 নাম্বার। ঠিক আছে। এরপরে when the lesson learned register created, lesson learned register কখন ক্রিয়েট হবে? the beginning of the project লাস্টে এক নাম্বার হবে, 1 নাম্বার। at the conclusion of the project. The এটা beginning, তো পড়ার ভিতর বিগিনিং বলে দিলে যে আমরা বিগিনিং হওয়া উচিত, পড়ার ভিতর বলে সবসময় তো দিলে আসতে যে থাকে। শেষে করতে হবে না, এটা শুরু থেকে করতে হবে। at the beginning 4 নাম্বার হওয়ার কথা না নাকি? 4 নম্বর। শহীদুল ভাই এটা কনসেপ্ট বলবার লাগলো কেন? 3 নাম্বার। হ্যাঁ at the beginning of the রেজা ভাই এটা কি project 3 নাম্বার নাকি 4 নাম্বার? আমার মনে হয় 3। আমার মনে হয় 4 নম্বর। 3। আর চারই তো হওয়ার কথা, at the beginning of the project শুরুর সময় তো লেসন লার্ন রেজিস্টার তৈরি করবেন, তারপর নলেজ আসবে, আমরা চেক করব একটু পরে। আর কিন্তু ইয়া শামসুজ্জামান ভাই অ্যানসারটা কি দিলেন, এটা তো একটু সমস্যা হয়ে গেল। শামসুজ্জামান ভাই আছেন নাকি? হ্যাঁ আছি। at the conclusion of the project তো হবে না, আমরা তো বললাম, বারবারই বলতেছিলাম যে একদম এই যে একটু আগে একটা অ্যানসার দিলাম না, এই যে এখানে দিলাম না, থ্রু আউট দ্য প্রজেক্ট। থ্রু মানে কি শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে তো এন্ডে হওয়ার কোনো চান্সই নাই। এন্ডে কি করবে? এন্ডে আসলে রিপোজিটরিতে জমা দিবে, প্রশ্নটা কিন্তু রেজিস্টার নিয়ে, নট রিপোজিটরি। আচ্ছা আচ্ছা আমরা চেক করব, 4 নম্বরটা হওয়ার কথা চেক করব আমরা। আচ্ছা, who is ultimately responsible for transferring knowledge learned during the project? প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার 2 নাম্বার। প্রজেক্ট ম্যানেজার। চলো দেখি आंसर। ম্যানেজার শিওর? কই কোশ্চেন খুব, এটা তো খুব সহজ কোশ্চেন, এটা এরকম তো আর হবে না। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে আমাদের অ্যানসার গুলো খেয়াল করছেন, এই যে এটা হচ্ছে at the beginning of the project, প্রজেক্ট শুরুতে তো আপনি ব্ল্যাঙ্ক। আমাদের একটা জিনিস একটু এখানে একটু কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেই, আমরা একটু কি দেখলাম যে আমরা যখন প্রজেক্ট শুরু করব সেটা আসলে পিএমবকে, আচ্ছা
দেখেন আমরা যখন প্রজেক্ট শুরু করি তখন কিন্তু একটা কমন কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আপনি যখন প্রজেক্ট শুরু করবেন তখন কি করতে হবে, আপনাদের কি আছে অর্গানাইজেশনে সেই ও আচ্ছা, প্রজেক্ট OPM রিলেটেড অলরেডি নলেজ রেপোজিটরি আছে, তাই না? হুম, প্রজেক্ট এ বি সি। এখন আপনি প্রজেক্ট যখন শুরু করবেন তখন কি করতে হবে, সেই রেলিভেন্ট প্রজেক্টের নলেজ বেস থেকে আপনি প্রোঅ্যাক্টিভলি নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন, যেটা আপনার এই প্রজেক্টের গোল অ্যাচিভ করতে হেল্প করবে। এটা কিন্তু ছিল এই স্লাইডে, এখানে কিন্তু শুরুর দিকে একটা স্লাইডে ছিল। সো আপনি রিপোজিটরি থেকে নলেজ নিয়ে কোথায় রাখবেন, লেসন লার্ন হুম, রেজিস্টারে রাখবেন আপনার এই প্রজেক্টের, যেটা ধরেন প্রজেক্ট এ আপনার প্রজেক্ট। সো আগের যতগুলো অ্যাভেলেবল ইনফরমেশন নলেজ আছে সেটা আপনি ক্যাপচার করে আপনার লেসন লার্ন রেজিস্টার এট দ্য বিগিনিং শুরু করবেন। কারণ আসলে বিগিনিং এ তো অনেক কাজ করবেন যেটা আগের প্রজেক্ট থেকে আপনি এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, নলেজ পাবেন, বুঝতে পারছি? বুঝতে পারছি। জি। আর এইটাই আবার কন্টিনিউয়াসলি অ্যাড হতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আপডেট হতে থাকবে, নতুন অ্যাড হতে থাকবে। কিন্তু শুরুতে কিন্তু এটা তৈরি হবে, এবং কি দিয়ে তৈরি হবে, আগের রিপোজিটরি থেকে আপনি তৈরি করবেন। আবার আপনার অনেক এক্সপিরিয়েন্স লোকজন থাকবে যারা আসলে অনেক কিছু শেয়ার করবে, সেগুলো আপনি সরাসরি ক্যাপচার করবেন শুরুর দিকের মিটিং গুলোতেই, এক্সিকিউশনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাদের দেখেন প্রশ্নগুলো খুব সহজ ছিল না, খুবই সহজ। এই জন্য আমি একটু বললাম যে এই চ্যাপ্টারটা একটু অ্যাটাক করবেন আর কি, কারণ এখান থেকে আপনি প্রতিটা আনসারই আমরা যে কনসেপ্ট গুলো শিখলাম এর মধ্যে আপনি আনসার দিতে পারবেন একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে। এর মধ্যে সহজ প্রশ্ন, আর এই প্রশ্ন মধ্যে খুব বেশি ঘোরা দিতে পারবেন না এই চ্যাপ্টারে। হ্যাঁ এখানে ঘুরতে পারবেন না, এই জন্য বলছি যে 4-5টা যেটা পাবেন এটা যাতে কোনো ভাবে মিস না হয় আসলে। আচ্ছা এবার দেখেন আমাদের এটা শেষ হয়ে গেল। আমরা তাহলে খেয়াল করছেন আমরা কিন্তু লেসন 3 শেষ করলাম, এবং এখানে আমরা কি কি টপিক পড়ছি দেখেন, এখানে জাস্ট র‍্যাপ আপ করা হয়েছে, একটু সবাই রিকল করার চেষ্টা করি। আমার তো লেসনটার নাম কি ছিল, ডুইং দ্য ওয়ার্ক, তাই না? হ্যাঁ, আমরা রিস্ক নিয়ে কথা বলছি, তারপরে বিজনেস ভ্যালু, আর্জেন্সি খুব ইম্পর্টেন্ট, যেটা অ্যাজাইল থেকে মেইনলি আসছে, কত কুইকলি আমরা ভ্যালু ডেলিভার করতে পারি, যেটা ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল। ম্যানেজ কমিউনিকেশন আমরা পড়ছি, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এটার সাথে অবশ্যই চ্যাপ্টার কি পড়তে হবে, 10 না, চ্যাপ্টার 10 পড়তে হবে। এনগেজ স্টেক হোল্ডার্স, এটা আসলে স্টেক হোল্ডার নিয়ে, যেটা পড়তে হবে চ্যাপ্টার 13। তারপরে ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস, এটা আসলে ওই যে মেইনলি আসলে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে এটা আছে, পিএমবকের ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, সেখানে আসলে প্রজেক্ট সব ডকুমেন্ট তৈরি করা এবং সেগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন। এখানে আমরা আসলে ইয়া পড়ছি, ওই যে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে ভার্সন কন্ট্রোলিং, আর্টিফ্যাক্টস ম্যানেজমেন্ট, এসব পড়ছি। তারপর চেঞ্জ, খুবই ইম্পর্টেন্ট, চেঞ্জ থেকে অবশ্যই 5-6টা প্রশ্ন আসবে। তারপর ইস্যুস নিয়ে আজকে পড়লাম, এবং আজকে নলেজ ট্রান্সফার নিয়ে পড়লাম। এই দুইটা টপিক কিন্তু খুবই, আমি যদি সবগুলো একটু কম্পেয়ার করি, এই দুইটা টপিক কিন্তু খুব ইজি ছিল। এখানে যদি 10টা প্রশ্ন আসে টোটাল, 10টাই আসলে আপনাকে 10-এ 10 পাইতে হবে, ঠিক আছে? আমার মনে হয় রাজা ভাই ওভারঅল লেসন 3টা কম্পারেটিভলি ইজিয়ার, রাইট, মানে মার্কস তোলার জন্য প্রবাবলি এখানে ফোকাস দিতে হবে আমাদের বেশি। হ্যাঁ, এখানে কোনো মার্কস মিস করা যাবে না, কারণ এখানে একটা সবচেয়ে বড় চ্যাপ্টার ছিল এটা রিস্ক ছিল, এবং রিস্কে কিন্তু আপনার প্রশ্ন আসে না, মানে যেটা আপনি খুবই গন্ডগোলের মধ্যে পড়বেন এরকম না, মানে সিচুয়েশন তাই দিক না কেন ওখানে কিন্তু নলেজের উপর প্রশ্ন হবে আর কি আলটিমেটলি, যেটাকে অ্যাভয়েড নাকি এটা স্কেলেট, এরকম বিভিন্ন অপশন আছে যেগুলো আসলে রিস্কে খুব একটা ডিফিকাল্ট না, নলেজটা যদি থাকে। এখান থেকে সিচুয়েশনের প্রশ্ন আসলেও সেই সিচুয়েশন আসলে আপনাকে করবে না, খুব একটা সমস্যা ফেলবে না। তাহলে আমরা তো 9:30 বেজে গেল, আমরা আরেকটা টপিক আছে সেটা আজকে আর শুরু করবো না, আমরা মনে হয় নেক্সট ক্লাস থেকে আমরা করি না, 2 ঘন্টায় যাই না, এলে আসলে অনেক ডিলে হয়ে যাচ্ছে। লেসন 4 শুরু করবেন নেক্সট ক্লাসে, আজকে মতো বাদ থাক আজকে। হ্যাঁ, আজকে বাদ থাক, আমরা শুধু ভিডিওটা দেখি নাকি আমাদের আমরা এই পুরো 3 নাম্বার লেসনটার উপরে আগামী বুধবার একটা পরীক্ষা দিয়ে দেই স্যার। হ্যাঁ, রাইট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে লেসনটা আমরা পড়লাম সবাই একটু পড়েন, পড়ার পর আমরা পরীক্ষা নেব, ঠিক আছে? মানে 3টা পরীক্ষা হ্যাঁ, লেসন 3, তাহলে মনে হয় পড়া হয়ে যাবে। হ্যাঁ, আর এটা খুব একটা বেশি বড় না, দেখেন স্লাইড মাত্র সামান্য স্লাইড ছিল, 100টা বোধহয় স্লাইড ছিল। সো সবাই একটু পড়েন, তাহলে আমাদের পরীক্ষা
এটা আমরা দিতে পারবো আর কি। আচ্ছা আমরা জাস্ট একটা ভিডিও দেখে মনে শেষ করি। লিডের টিম আমরা এটা বুধবারে না দিয়ে নেক্সট শনিবারে দিলে কেমন হয়, মানে ওই বুধবারের পরে শনিবারে, কারণ ছুটির দিন থাকে তো, এই যেমন আজকে আসতে অফিস থেকে আসতে দেরি করে। শনিবারে না, বুধবার, শনিবারে, আজকে বুধবার, হ্যাঁ এই শনিবার না, নেক্সট শনিবারে। নেক্সট শনিবার খাইছে না, যেমন অফিস থেকে আজকে আসতে দেরি করলাম, এরকম দেরি হয়ে যায় তাহলে তো। না ঠিক আছে, তাহলে আমরা শনিবারই দেই, মানে এই শনিবারের পরে শনিবার। জি কিন্তু আচ্ছা। দেই, আসে পরীক্ষাটা দিয়ে দেই এবার। হ্যাঁ পরীক্ষা দিই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি সময় আছে তাহলে ভিডিওটা দেখে আছে ক্লাস শেষ করতাম, ভিডিও যেটা আছে। হ্যাঁ ভিডিওটা দেখি। কতক্ষণের ভিডিও? এটা ভিডিও তো বেশিক্ষণ হয় না, 2 জি মিনিট ভাই হয়। দেখতে চাই। আচ্ছা এটা আসলে আমরা নেক্সট ক্লাস করবো। তো লিডের টিম কিন্তু আমরা আগে পড়ছি, মেইনলি সার্ভে লিডারশিপ নিয়ে কথাবার্তা আছে, এবং ওই যে প্রজেক্ট ম্যানেজার নিয়ে আমরা আলোচনা করছি, সব এগুলো পড়ছি আমরা, জাস্ট খুব কুইকলি হয়তো চলে যাবে। আমি জাস্ট ভিডিওটা দেখে তারপরে শেষ করছি।